তাহলে তোমাদের ক্লাস 11 এর স্ট্যাটিক্স বা স্থিতিবিজ্ঞান চ্যাপ্টার আজকে পার্ট 2। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেন্টার অফ মাস অ্যান্ড রিজিড বডি নিয়ে। সেন্টার অফ মাস ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেন্টার অফ মাসের ক্যালকুলেশন xcm ইকুয়ালস টু m1x1 প্লাস m2x2 বাই m1 প্লাস m2 হয়েছে। তারপর আমরা পড়েছিলাম রিজিড বডি সম্বন্ধে এবং আমরা পড়েছিলাম মোমেন্ট অফ ফোর্স। মোমেন্ট অফ ফোর্স কাকে বলে? কোনো একটা বডির ওপর যদি ফোর্স অ্যাপ্লাইড হয় এবং তার জন্য বডিটার যদি রোটেশনাল বা ঘূর্ণন প্রবণতা বৃদ্ধি পায়, তখন দেখা যায় সেই বডির ওপর ক্রিয়াশীল বল আর যে বিন্দু থেকে বডি ঘুরছে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্সের গুণফলকে বলা হয় মোমেন্ট অফ ফোর্স। একটা বডি এই বিন্দু সাপেক্ষে ঘুরবে বা একটা বডি এই বিন্দু সাপেক্ষে ঘুরবে, এই বিন্দু সাপেক্ষে এইভাবে আছে, এইভাবে বল প্রয়োগ করাচ্ছি, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এইটা হবে। তাহলে এইভাবে আমরা দেখব পারপেন্ডিকুলার ডিস্টেন্স। যে কোনো বডিকে ঘোরানোর জন্য সেই ফোর্স ইনটু তার পারপেন্ডিকুলার ডিস্টেন্সের গুণফলকে আমরা মোমেন্ট অফ ফোর্স বলি। একটা বডির মোমেন্ট অফ ফোর্স যত বেশি হবে সেই বডির ঘূর্ণন প্রবণতা তত বাড়বে। সেই জন্য আমরা কি করি, কোনো একটা বডিকে ঘোরানোর জন্য অ্যাক্সেল থেকে দূরে নিয়ে আসি, দিয়ে ফোর্স অ্যাপ্লাই করি। আমরা দরজা খোলার ক্ষেত্রে বুঝিয়েছিলাম উদাহরণটা দিয়ে, যে আমরা যত দূরে গিয়ে দরজার উপর বল প্রয়োগ করব তত বেশি আমরা কি মোমেন্ট অফ ফোর্স জেনারেট করতে পারবো। একটা টিপ কলের ক্ষেত্রে আমরা যত দূরে হ্যান্ডেলটাকে গিয়ে টিপবো তত জল বেশি পড়বে, কারণ কি আমরা মোমেন্ট অফ ফোর্স বেশি জেনারেট করতে পারবো। তো লক্ষ্য হচ্ছে কি, বডিতে ঘূর্ণন সৃষ্টি করার জন্য মোমেন্ট অফ ফোর্স আমাকে বাড়াতে হবে এবং মোমেন্ট অফ ফোর্সের ক্যালকুলেশন আমরা আগের দিন করেছিলাম। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো খুব সহজই আছে। রেজাল্ট্যান্ট অফ ফোর্সেস, একাধিক বল যদি কোনো একটা বডির উপর কাজ করে তার রেজাল্ট্যান্ট ফোর্স কিভাবে কাজ করে না করে, অ্যান্ড আমরা ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করবো আজকে। আর 5-6টা বা 10টা মতো অঙ্ক করাবো আজকে। অঙ্কগুলো যথেষ্ট খুব ভালো অঙ্ক, হ্যাঁ, অঙ্কগুলোর প্রত্যেকটা বুঝতে হবে, তাহলে পরেই কমপ্লিট হবে আমাদের আজকের ক্লাস। স্ট্যাটিক্সটাকে দুটো পার্টে ভেঙে করালাম। আস্তে আস্তে আমি করাচ্ছি এই কারণে যাতে তোমাদের রিভিশনগুলো চলতে থাকে। এই পার্টটা স্ট্যাটিক্স হয়ে গেলে আর একটা চ্যাপ্টারই পড়ে থাকবে, সেটা হচ্ছে রোটেশনাল মোশন বা ডাইনামিক্স অফ রিজিড বডি। সেটাকে আমরা 2 থেকে 3টে ক্লাসে শেষ করব। আই হোপ সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট হবে এবং আমরা মানে তোমাদের রিভিশনটাও কিছুটা হয়ে যাবে। তারপর আমরা রিভিশন করতে শুরু করে দেবো, অসুবিধা নেই, যতটা হবে সম্ভব। যাক, তো আমরা আলোচনা করছিলাম রেজাল্ট্যান্ট অফ টু লাইক প্যারালাল ফোর্সেস। রেজাল্ট্যান্ট অফ টু ফোর্সেস মানে কি? যে একাধিক বল যদি কোনো একটা বিন্দুতে কাজ করে তাদের রেজাল্ট মানে হচ্ছে সেই ভেক্টর ফোর্স বা ভেক্টর সাম অফ দ্য ফোর্সেস। যেমন ধরো দুটো ফোর্স যদি অপোজিটলি কাজ করে তাহলে তাদের রেজাল্ট্যান্ট বিয়োগ দিয়ে বার করো। দুটো ফোর্স যদি একই দিকে কাজ করে তাহলে তাদেরকে তুমি যোগ করে নিতে পারো। হ্যাঁ, এসো ঢোকো। কি হয়েছে? লাস্ট বেঞ্চে তো কথা বলছো কেন? কি ব্যাপার? কি হয়েছে? তাহলে আমরা দেখলাম যে কোনো একটা বডির ওপর বল প্রয়োগ করা হলে সেই বডির ঘূর্ণন সৃষ্টি হয়। এবার আমার কাছে কি হচ্ছে, একাধিক বল প্রয়োগ হবে। এবার সেই বলগুলোর পরিবর্তে যদি আমি একটা বল দিয়ে রিপ্লেস করি তখন তাকে বলা হয় তার রেজাল্ট্যান্ট। যেমন ধরো আমার ওপরের দিকে একটা ফোর্স কাজ করছে, নিচের দিকে একটা ফোর্স কাজ করছে, F1 F2, তাহলে তার রেজাল্ট্যান্টটা সর্বদা আমরা জানি এইভাবে কাজ করবে এবং তার ভ্যালু হবে √F1² প্লাস F2²। অর্থাৎ এই দুটোর পরিবর্তে এখন এই বলটা কাজ করছে, এইভাবে তুমি ভাবতে পারো। উই ক্যান ইমাজিন দিস। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে রেজাল্ট্যান্টটা কাজ করবে সেই রেজাল্ট্যান্টের লোকেশন কেমন হবে বা তার পজিশন কি হবে, সেটাকে যদি আমরা শুধু এক্স অ্যাক্সিস বরাবর লোকেট করতে চাই তাহলে কিভাবে কাজ করবে, তাহলে ফোর্সকেও সেভাবে আমাকে ডিফাইন করতে হবে। ফোর্সটা কিভাবে কাজ করছে জাস্ট বোঝো। কনসিডার করো যে তোমার মূল বিন্দু থেকে এই দিক বরাবর কাজ করছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার অরিজিন ও, এক্স অ্যাক্সিস এদিক বরাবর কাজ করছে, আর তোমার কাছে দুটো ফোর্স আছে যেগুলো কাজ করছে। এটা একটা ফোর্স দ্যাট ইজ ইওর F1 ফোর্স, এই দিক বরাবর কাজ করছে, আর একটা ফোর্স হচ্ছে F2 ফোর্স, এই দিক বরাবর কাজ করছে। সো দুটো ফোর্স তোমার এখানে কাজ করছে, তুমি এখানে চোখে দেখতে পাচ্ছ। মূল বিন্দু ও থেকে তাদের লোকেশন গুলোর নাম দেওয়া হলো ও এ বি, এবং আমি এও ধরে নিচ্ছি যে ও এর ডিস্টেন্সটা হচ্ছে x1 এন্ড ও বি এর ডিস্টেন্সটা হচ্ছে x2, আমরা এটা ধরে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে এদের যে রেজাল্ট্যান্ট কাজ করবে সেই রেজাল্ট্যান্টটা কোন দিকে কাজ করবে? তো রেজাল্ট্যান্ট মাঝামাঝি কোনো জায়গায় কাজ করবে, মাঝামাঝি কোনো জায়গায় কাজ করবে, কারণ কি রেজাল্ট্যান্টের ভ্যালু এই দুটোর থেকে বিয়োগ করে কম হতে পারে না বা এর থেকে বেশিও হতে পারে না। উদাহরণ দিচ্ছি, কারণ ভাবো লজিক হচ্ছে কি যে আমার কাছে 10 নিউটন আর 1 নিউটনের ফোর্স আছে,
তাহলে এদের থেকে সব থেকে বড় যে ফোর্সটা পাবা সেটা হচ্ছে 11 নিউটন, আর সব থেকে কম যে ফোর্সটা পাবা সেটা কত হচ্ছে 10 আর 1 মিলে বাদ দিলে 9 নিউটন। ক্লিয়ার? আবার ভাবো আমি একটা 2 নিউটন আর 1 নিউটনের ফোর্স নিয়েছি, সব থেকে বেশি ফোর্স কত হবে 3 নিউটন, আর সব থেকে কম ফোর্স কত হবে 1 নিউটন। মানে মিনিমামটা বুঝতে পারছো, যদি দুটো সমান হয়ে যায় তবেই জিরো হবে। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? যাই হোক, তাহলে আমি এখানে কনসিডার করলাম যে এদের রেজাল্ট্যান্ট সামহাও মিডিলে কোনো জায়গায় কাজ করছে, আর এদের যেহেতু ডাইরেকশন সেম তাহলে এর রেজাল্ট্যান্ট এই দুটোর যোগ হবে, মানে এটাকে আরো বড় করতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? কারণ আমরা বলেছিলাম ভেক্টরকে অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এই অ্যারো প্লাস এই অ্যারো দ্যাট শুড বি দিস অ্যারো, তো এটা আরো বড় হওয়া উচিত। আমি আঁকলাম না অত বড়, ছোট করে আঁকলাম। যাই হোক, তো এই হচ্ছে তার লোকেশন অফ দ্য রেজাল্ট্যান্ট। এইটা হচ্ছে সেই রেজাল্ট্যান্ট আর, আমি ধরে নিলাম সেটা হচ্ছে সি পয়েন্টে আছে, এন্ড ইওর ওসি হচ্ছে এক্স। আমি এক্সটাকে লোকেট করার চেষ্টা করব, এন্ড আমি দেখতে চাইছি যে এই রেজাল্ট্যান্ট কিভাবে এই ফোর্সের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়। চলো একটু ভাবি। তো যেহেতু রেজাল্ট্যান্ট এখানে আর দেওয়া আছে, তাহলে অবভিয়াসলি স্যার রেজাল্ট্যান্ট আর শুড বি ইকুয়ালস টু নাথিং বাট f1 প্লাস f2। এটা হতে বাধ্য, এটা হতে বাধ্য। আর আমি একটু আগে বললাম যে এই দুটো ফোর্স যা কাজ করছে এই ফোর্সটা সেম কাজ করবে, এটাই লজিক। তার মানে আমি একটা বডির ওপর এই দুটো ফোর্স যা কাজ করাচ্ছি, একটা ফোর্স সেম কাজ করছে। উদাহরণ দিচ্ছি, যে আমার কাছে ধরো একটা বডি আছে, সেই বডির ওপর এইদিকে কাজ করাচ্ছি 6 নিউটন, এইদিকে কাজ করাচ্ছি 2 নিউটন, আলটিমেটলি আমরা বুঝতে পারছি এইদিকে স্যার 4 নিউটন ফোর্স কাজ করছে। তার মানে এই দুটো ফোর্সকে বাদ দিয়ে শুধু যদি এদিকে 4 নিউটন ফোর্স কাজ করায় একই ব্যাপার হয়ে যায়। হ্যাঁ না না বলবে প্লিজ? একই ব্যাপার হয়ে যাচ্ছে। তার মানে এই দুটো ফোর্সের বদলে আমি যদি একটা ফোর্স আর কে রিপ্লেস করি তাহলে একই ব্যাপার, কোনো গুরুত্ব, কোনো খারাপ কিছু নেই, অ্যাকচুয়ালি সেম হয়ে যাবে, মনে হবে যেন যে একই কাজ করছে। তাহলে যদি তাই হয়, তাহলে আমি যদি এই বিন্দু সাপেক্ষে এদেরকে রোটেট করানোর চেষ্টা করি, ভাবো এই এক্স অ্যাক্সিসটাই হচ্ছে কি একটা লাঠির মতো অংশ, এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে তার লাঠি। ভাবো যেখানে একটা এরকম ভাবে লাঠি রাখা আছে, জাস্ট ভাবো। এবার দুটো ফোর্স F1 আর F2 এখানে কাজ করছে, তাহলে বডির মধ্যে কি ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হতে পারে? হ্যাঁ স্যার। বুঝতে পারছো? এই বিন্দু সাপেক্ষে কি হবে? রোটেট করবে ও, কারণ তার উপর তুমি ফোর্স ব্যবহার করছো। এখন আমার প্রশ্ন হচ্ছে এই দুটো ফোর্সের জন্য তার মোমেন্ট অফ ফোর্স কত হবে? সো দুটো বিন্দুর জন্য মোমেন্ট অফ ফোর্স বা দুটো ফোর্স F1 F2 এর জন্য মোমেন্ট অফ ফোর্স কত হবে? স্যার মোমেন্ট অফ ফোর্স মানে যে বিন্দু থেকে ঘুরছে সেখান থেকে যেখানে বল কাজ করছে তার লম্ব দূরত্ব। তুমি চোখে দেখতে পাচ্ছ লম্ব দূরত্বটা OA আছে F1 এর জন্য, আর F2 এর জন্য আছে OB। তাহলে টোটাল মোমেন্ট অফ ফোর্স ফর F1 আর F2 শুড বি ইকুয়াল টু লাইক দিস, F1 ইনটু OA প্লাস কত লিখতে পারবো F2 ইনটু OB। এখন আমি যদি এই দুটো ফোর্সকে ভুলে যাই, তাহলে এই দুটো ফোর্স মিলে যে মোমেন্ট অফ ফোর্স তৈরি করেছে রেজাল্ট্যান্টও সেম মোমেন্ট অফ ফোর্স তৈরি করা উচিত। হ্যাঁ না বলবে? তার মানে রেজাল্ট্যান্টের মোমেন্ট অফ ফোর্স যা হবে এদের সাথে সমান হতে বাধ্য। ইজ ইট ওকে আর নট? তাই তো এখনই বোঝানোর চেষ্টা করলাম যে ওই দুটো ফোর্স যা কাজ করছে রেজাল্ট্যান্ট একা সেই জিনিসটা কাজ করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি ওসি রিলেটেড টার্মগুলোকে সব ক্যান্সেল আউট করবো, তা রাখবো না আমি ওসি রিলেটেড টার্ম। তো ভাবো তো একবার কি করা যায়। তো আর এর জায়গায় আমি লিখতে পারি F1 প্লাস F2 ইন্টু ওসি, আমি এটা লিখলাম। ভাবো একবার। আচ্ছা এখানে ওসি রিলেটেড টার্ম নাই, চলো আমি ইচ্ছা করে ওসি রিলেটেড টার্ম আনবো। তো দেখো তো F1 ইন্টু ওসি আছে, তাহলে OA মানে কি ওসি মাইনাস এসি লেখা যায়, ওসি মাইনাস এসি, ওসি মাইনাস এসি। তাহলে ও এর জায়গায় আমি লিখতে পারবো দেখো ওসি মাইনাস এসি। কি করে? কেন? কারণ F1 ইন্টু ওসিটাকে দেখো এখানে ক্যান্সেল আউট করাবো। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে আমরা এখানে লিখতে পাচ্ছি F1 ইন্টু ওসি মাইনাস এসি প্লাস, চলো F2 মানে কি লিখতে পারবো? স্যার F2 মানে লিখতে পারবো দেখো ওসি প্লাস সিবি। হ্যাঁ না বলবে? তাহলে ওবি মানে লিখতে পারবো ওসি প্লাস সিবি, আর পুরোটা মানে দাঁড়ায় F1 প্লাস F2 ইন্টু ওসি। এত দাঁড়ায়, ইচ্ছা করে করলাম। দেখো তো F1 ইন্টু ওসি, আই হোপ এটা ক্যান্সেল আউট হয়ে যায়। হ্যাঁ না বলবে? আর F2 ইন্টু ওসি আর F2 ইন্টু ওসি এটাও ক্যান্সেল আউট হয়ে যায়। তো ডান দিকে পড়ে থাকছে পুরো জিরো, সব ক্যান্সেল আউট হয়ে গেছে। আর বাঁ দিকে পড়ে থাকছে দেখো F2 ইন্টু বিসি, আমি বিসি লিখলাম সিবির বদলে, মাইনাস F1 ইন্টু এসি, এটাই পড়ে থাকছে। তাহলে এখান থেকে যদি রেশিও বার করতে চাও তাহলে চোখে দেখতে পাচ্ছ F1 বাই F2 সমান হয়ে যাচ্ছে বিসি বাই এসি। রেশিওটা খেয়াল করো, F1 বাই F2 সমান দেখো বিসি বাই এসি। F1 এর জায়গায় বিসি নয়, F1 থাকলে এসি থাকতো, আছে বিসি, মানে এই ফোর্সের সাথে কানেক্ট হয়ে গেছে এইটা।
আর এই ফোর্সের সাথে কানেক্ট হয়ে গেছে, এটা কি ব্যস্ত সম্পর্ক? হ্যাঁ না বলবে প্লিজ। তার মানে দেখো এখানে রেজাল্ট্যান্ট ফোর্স দুটোকে ব্যস্তানুপাতে ভাঙছে। ব্যস্তানুপাতে ভাঙছে দ্যাট মিন্স কি, যার ফোর্স বেশি রেজাল্ট্যান্ট সেই দিকে হেলে পড়বে, এখান থেকে সেটা দূরত্ব বেড়ে যাবে। তাই তো হওয়া উচিত। দেখো 10 আর 2 যদি একই দিকে কাজ করে, রেজাল্ট্যান্ট দেখো 12 10-এর দিকে হেলে গেছে, কোনোদিনও 4 5 3 2 হচ্ছে না। উল্টো দিকে কাজ করলে আবার তার চেঞ্জ হবে, মাইনাসটা আমরা দেখবো। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তো বেসিক্যালি আমরা এখানে সেই লজিকটা খুঁজে পেলাম। ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? বুঝতে পেরেছি? এখন এই জিনিসটাকে যদি আমরা একটু ভালোভাবে দেখতাম, তাহলে এইখান থেকে আর একটা রাশিকে আমরা বার করতে পারতাম। চলো সেটাকে ভাবি একটু। তো দেখো তো, চোখে দেখো তো একবার, এখানে কি F1 ইন্টু OA আছে? হ্যাঁ। আচ্ছা, OA মানে কি x1, OA মানে কি x1, তাহলে আমি লিখতে পারবো F1 ইন্টু x1। আচ্ছা দেখো তো, OB মানে কি x2, তাহলে লিখতে পারবো F2 x2 সমান R মানে F1 প্লাস F2। তো স্যার F1 প্লাস F2 আর তার সাথে গুণ কত হবে? x, কারণ OC মানে x। তাহলে লোকেশন অফ x শুড বি ইকুয়ালস টু F1 x1। দেখো এক্স্যাক্টলি যেমন তোমরা সেন্টার অফ মাস বার করেছিলে সেরকমই পাচ্ছ তোমরা। আমি কি বুঝাতে পারলাম ব্যাপারটা? বুঝতে পেরেছি? তাহলে x শুড বি ইকুয়ালস টু F1 x1 প্লাস F2 x2 বাই F1 প্লাস F2। আমরা কোথা থেকে পেলাম? আমরা এই ইকুয়েশন থেকে পেলাম, তাই তো? আমরা এই ইকুয়েশন থেকে পেয়েছি। we get from this equation, we get from this equation, এই ইকুয়েশন থেকে আমরা পেলাম। তাহলে লোকেশন অফ x এটা হচ্ছে F1 x1 প্লাস F2 x2 বাই F1 প্লাস F2, এবং আমরা দেখলাম রেশিওটাকে তাকে ব্যস্তানুপাতে ভেঙে দিচ্ছে। F1 AC সমান হয়ে যাচ্ছে F2 BC, এভাবে ভাঙছে। F1 বাই F2 সমান BC বাই AC। তাহলে এই দুটো ফোর্স কি ছিল? প্যারালাল। আর লাইক ফোর্স মানে একই দিকে কাজ করছে। কিন্তু এমনও তো হতে পারে একটা ফোর্স উপরে কাজ করছে, একটা ফোর্স নিচে কাজ করছে, হতেই পারে ভাই। একটা ফোর্স উপরে কাজ করছে, একটা ফোর্স নিচেই কাজ করছে, এরকম হতেই পারে। তাহলে সেই কেসে আমরা কি করব? সো কেস 2 তে আমরা আসছি যে যদি আনলাইক প্যারালাল ফোর্সেস কাজ করে। আনলাইক প্যারালাল ফোর্স মানে কনসিডার করো দিস ইজ ইওর O আর এদিক বরাবর কাজ করছিল x। একটা ফোর্স তোমার উপরে কাজ করছে, কনসিডার করো যে একটা ফোর্স তোমার উপরে কাজ করছে, দিস ইজ ইওর ফোর্স, আর একটা ফোর্স নিচে কাজ করছে, এটা হচ্ছে F1। দুটো ফোর্স। এবার এদের রেজাল্ট্যান্ট নো ডাউট F1 মাইনাস F2 হবে যদি F1 এর মান বড় হয়, আর F2 এর মান বড় হলে কত হবে? F2 মাইনাস F1। তাহলে বুঝতেই পারছো যার ভ্যালু বেশি হবে রেজাল্ট্যান্ট সেই দিকে যাবে। তো স্বাভাবিক স্যার, যদি F1 এর মান আমি ধরেই চলি যে F2 এর বেশি হবে, তাহলে নো ডাউট রেজাল্ট্যান্ট শুড বি ইকুয়ালস টু F1 মাইনাস F2, এটা হওয়া বাধ্য। ক্লিয়ার হয়েছে? এগেইন এটাকে ধরলাম A, এটাকে ধরলাম B। এখন রেজাল্ট্যান্ট কাজ করবে এই দিক বরাবর, দ্যাট ইজ ইওর R। স্যার ছোট কেন লিখলেন? কারণ দেখো বিয়োগ হচ্ছে না, F1 মাইনাস F2 হচ্ছে বলে এটা ছোট লিখলাম, এবং এর লোকেশনটাকে ধরলাম C। এগেইন আমরা যেমন ধরেছিলাম OA সমান x1, OB সমান x2 and OC সমান x, এটাকে কনসিডার করে নিলাম এক্স্যাক্টলি আগের মতো। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? চলো, এই হচ্ছে গল্প। তাহলে এখন যদি আমরা সেম প্রসেস ফলো করতে চাই, তাহলে এর মোমেন্ট অফ ফোর্স আর এর মোমেন্ট অফ ফোর্স এর মোমেন্ট অফ ফোর্সের সাথে কি হবে? সমান হবে। আর আমরা মোমেন্ট অফ ফোর্স বলেছিলাম পজিটিভ নেগেটিভ হতে পারে। যদি মোমেন্ট অফ ফোর্স অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে পজিটিভ হবে, আর ক্লকওয়াইজ হলে কি হবে? নেগেটিভ। চোখে দেখতে পাচ্ছ এই বডিটা যদি এখানে আমি একটা এরকম করে দণ্ড রেখে দিতাম, তাহলে এ সামহাউ তাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতো, আর এ সামহাউ কি করতো? ক্লকওয়াইজ ঘোরাতো। ক্লিক, বুঝতে পারলাম? ক্লিক করলো। তাহলে আমি এখানে লিখতে পারবো F1 ইন্টু কত লিখতে পারবো? OA, কিন্তু আমি মাইনাস লিখবো F2 ইন্টু OB। হ্যাঁ না বলবে প্লিজ? ক্লিয়ার? মাইনাস কেন লিখলাম? কারণ অপোজিটে আছে, বুঝতে পারছো? আর এটা সমানই কি লিখবো আমরা? R ইন্টু কি লিখবো? OC। বাস। এগেইন আমি R গুলোকে রিপ্লেস করব, চেঞ্জ করব, এবং OC টার্ম গুলোকে কেটে দেবো। সেই জন্য আমরা এখানে লিখবো কত? R এর জায়গায় লিখবো F1 মাইনাস F2 ইন্টু OC। তাহলে F1 এর জায়গায় আমরা চেঞ্জ করব, ও এর জায়গায় কি লিখবো? ও এর জায়গায় লিখবো দেখো OC মাইনাস AC। হ্যাঁ না বলবে? তো
তো ও এর জায়গায় লিখবো ওসি প্লাস এসি, ওসি প্লাস এসি হবে ও এ, ওসি প্লাস এসি। আর ওবির জায়গায় কি লিখবো, ওবির জায়গায় কি লিখবো, ওবি মানে কত, ওসি প্লাস বিসি, তাহলে ওসি প্লাস বিসি। দেখতে পাচ্ছ ওসি ওসি এখানকার F1 F2 কেটে যাবে, দেখো মাইনাস গুলো আছে, চোখে দেখবে, চোখে দেখবে এই মাইনাস গুলোও আছে। হ্যাঁ, তার মানে এখান থেকে ডান দিকের টার্মটা তো পুরোপুরি হয়ে যাচ্ছে জিরো, ডান দিকের টার্ম পুরোপুরি হয়ে যাচ্ছে জিরো, আর বাঁ দিক পড়ে থাকছে দেখো F1 ইন্টু এসি মাইনাস F2 ইন্টু বিসি, এক্স্যাক্টলি আগের মতোই সেম পেয়েছো দেখো। মানে আমার বক্তব্য হচ্ছে যে তোমার প্যারালাল হোক, আনলাইক বা লাইক যাই হোক, রেশিওটা তোমার কি হবে, এইভাবেই ভাঙবে যেমন ভাবে দেখানো হয়েছে, তাই না? আগেরটাও দেখো বিসি বাই এসি ছিল, এবারও দেখো বিসি বাই এসি এসছে, রেশিও সেম থাকবে এক্স্যাক্টলি, সে আনলাইক হোক আর লাইক হোক। এখন লোকেশন যদি দেখতে চাও এক্স, তাহলে অবভিয়াসলি স্যার এখান থেকে নতুন ইকুয়েশন বানান, কি লিখতে পারবা, F1 x1 কিন্তু কি হয়ে যাবে মাইনাস F2 x2 সমান কত হবে F1 মাইনাস F2 x, তাহলে এখান থেকে তুমি x লিখতে পারবা F1 x1 মাইনাস F2 x2 বাই কত হয়ে যাবে F1 মাইনাস F2। তাহলে দুটো লাইক অ্যান্ড আনলাইক প্যারালাল ভেক্টর বা ফোর্সেসের জন্য আমাদের যে রেজাল্ট্যান্ট কাজ করবে, সেই রেজাল্ট্যান্টটা কিভাবে কাজ করবে এবং কি রেশিওতে তাদেরকে পরস্পরকে কাট করবে, সেটাও আমরা এখানে বুঝলাম ইজিলি। দুটো ফোর্সের বদলে তিনটে ফোর্সও থাকতে পারতো, চারটে ফোর্সও থাকতে পারতো, তাহলে এইভাবে আমাকে একাধিক ফোর্স থাকতে পারে, আমাকে বুঝতে হবে যে মোমেন্ট অফ ফোর্স ক্যালকুলেট করব, দুটো সমান হয়ে যাবে। যেখানে যেখানে ঘূর্ণন প্রবণতা থাকবে সেই সমস্ত জায়গায় আমাকে মোমেন্ট অফ ফোর্স কে ক্যালকুলেট করতে হবে। মোমেন্ট অফ ফোর্স না ক্যালকুলেট করলে আমরা সেই বডির রোটেশন বুঝতে পারবো না। উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য রোটেশন অফ দ্য বডি আনলেস উই ক্যালকুলেট দ্য মোমেন্ট অফ ফোর্স অর দ্য টর্ক। টর্ক জিনিসটাকে আমরা নেক্সট চ্যাপ্টারে বোঝাবো। তো যাই হোক, আমরা এই লজিকটা এতদূর পর্যন্ত বুঝলাম। তাহলে তিনটে চারটে পাঁচটা ফোর্স হলে পরেও কোনো ব্যাপার নাই, আমরা ইজিলি বার করতে পারবো। প্লাসের জায়গায় প্লাস লিখবো, মাইনাসের জায়গায় মাইনাস লিখবো, দিয়ে ইজিলি হ্যান্ডেল আউট করবো আমরা এগুলোকে। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট, বুঝতে পারলাম ব্যাপারটা? নো ডাউট, কোনো সমস্যা হয়নি। নাও ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করবো। হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম? আমরা ইকুইলিব্রিয়াম নিয়ে না ওয়ার্ক এনার্জি পাওয়ারের ডিটেল আলোচনা করেছিলাম। মনে করে দেখো স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আমরা বলেছিলাম যে কোনো একটা বডি ইকুইলিব্রিয়ামে থাকবে যদি তার উপর অ্যাক্টিভেটেড বা ক্রিয়াশীল সমস্ত ফোর্সের নেট কত হয়, জিরো। আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারটাকে যদি একটু মনে করতাম, তাহলে মনে করে দেখো সেখানে আমরা ডিইউডিআর এই টার্মটাকে লিখেছিলাম জিরো। আরে ডিইউডিআর মানেই তো এফ রে, এটা মানেই কিন্তু এফ। ডিইউডিআর মানেই হচ্ছে অ্যাকচুয়ালি এফ ফোর্স। অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিকে যদি ডিস্টেন্সের রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে তুমি কি পাবা, ফোর্স পাবা, অলওয়েজ অলওয়েজ। তাহলে যে কোনো পোটেনশিয়াল এনার্জিকে যদি তুমি ডিস্টেন্সের রেসপেক্টে ফোর্স এ করো, তোমার এটা ভুল মনে হচ্ছে, ভুল মনে হচ্ছে। চলো ভাবো একবার, আমি ভুল নয় প্রমাণ করে দিচ্ছি। দেখো এই জায়গাটা হয়তো ভুল মনে হতে পারে যে স্যার পোটেনশিয়াল এনার্জিকে ডিস্টেন্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি করে ফোর্স পাওয়া যায়? তাহলে একটা প্র্যাকটিক্যাল এভিডেন্স দিই। আচ্ছা, আমরা মহাকর্ষ বা কুলম্বের সূত্র তো পড়েছি অবভিয়াসলি, চলো ভাবো। আচ্ছা, মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করছি। মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে মহাকর্ষীয় ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে এফ সমান, আমি এটা মিটিয়ে দেবো বা আমি একটা আলাদা পেজ নিয়ে করেছি। এফ সমান হচ্ছে স্যার জি m1 m2 বাই আর স্কোয়ার। এটা জানো কি, ক্লাস 8 এ পড়েছো। ফোর্থ সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট চ্যাপ্টারই হচ্ছে এটা গ্র্যাভিটেশন, এটা পড়তে হবে। যাও, তো এটা হচ্ছে ফোর্স। আচ্ছা, এর পোটেনশিয়াল তুমি জানো না, বাট আমি জানি। এর পোটেনশিয়াল কত না, তো পোটেনশিয়াল হচ্ছে মাইনাস জি m1 m2 বাই আর। এটা হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি। অর্থাৎ তুমি আর্থের আন্ডারে আছো, তার জন্য পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস জি m1 m2 বাই আর। তোমার এটাও ভুল মনে হতে পারে। চলো ভাবো, তোমার পোটেনশিয়াল এনার্জি কত হয় রে, mgh। হ্যাঁ না বলবি প্লিজ, mgh। আচ্ছা, mgh এর ক্ষেত্রে জি কি, ক্লাস 8 মনে করতে তো জি সমান কি gm বাই আর স্কয়ার পড়েছিলিস? হ্যাঁ না বলবি প্লিজ, এটা ক্লাস 8 এ পড়েছিলিস। চলো বসা, তাহলে দেখ জি যদি বসিয়ে দিস, জি এম এম বাই কত হয়ে যাচ্ছে ইনটু এইচ বাই কত আর স্কয়ার। তুই পৃথিবী পৃষ্ঠে আছিস, হ্যাঁ না বল, তাই এইচ এর ভ্যালু কত হবে, আর। কেন্দ্র থেকে মাপছিস, দেখ তো ক্যালকুলেট করে জি এম এম বাই কত আসছে আর। আমি তাই তো লিখেছি, দেখ তো একবার।
খালি মাইনাস সাইনটা কেন লিখেছি? বিকজ আমাদের সমস্ত কিছুর পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ। এনার্জি নেগেটিভ, দ্যাট মিনস আমি আন্ডার দ্য আর্থে বাউন্ড আছি। আমার যদি এনার্জি সামহাউ জিরো হয়ে যেত, পৃথিবী আমাকে ধরে রাখতে পারতো না, আমি পৃথিবীর মোমায় ত্যাগ করে বেরিয়ে যেতে পারতাম। যেমন যেমন তোমরা যখন বোরের থিওরি পড়েছো, তখন টোটাল এনার্জি অফ এন ইলেকট্রন সার্কুলেটিং দ্য নিউক্লিয়াস ইজ অলওয়েজ নেগেটিভ অ্যান্ড -13.6 ইলেকট্রন ভোল্ট ইন দ্য বোর রেডিয়াস। বোর রেডিয়াস মানে কি? প্রথম কক্ষপথ কে ইকুয়ালস টু 1 বা কে আর এন ইকুয়ালস টু 1, সেই জায়গাটায় একটা ইলেকট্রনের মোট শক্তি কত? -13.6 ইলেকট্রন ভোল্ট, তাই না? এবং যত উপরে উঠবা বাই এন স্কোয়ার আকারে কি হবে? তার ভ্যালু বাড়তে থাকবে, তাই না? এইভাবেই তো চলে লজিক্যালি। En ইজ প্রপোর্শনাল টু 1/n স্কোয়ার। তো লজিক্যালি আমার সেই নিউক্লিয়াসের আন্ডারে ইলেকট্রনটার টোটাল এনার্জি নেগেটিভ, দ্যাট মিনস ইলেকট্রন আন্ডার দ্য বাউন্ড আছে, ও বাধা আছে নিউক্লিয়াস দ্বারা, বেরোতে পারবে না। এবার তোমরা কেমিস্ট্রি স্যার সেটাই পড়িয়েছে যে আমি যত আস্তে আস্তে নিউক্লিয়াস থেকে দূরে যাব, আমার এনার্জির ভ্যালু বাড়বে। বাড়তে 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 এমন একটা পজিশন পৌঁছাবে যখন নিউক্লিয়াসের থেকে ইলেকট্রন এতটাই দূরে চলে যাবে যে তার এনার্জি কত হয়ে যাবে? জিরো। ওই জিরো ইলেকট্রনটাকে আমরা বলছি ফ্রি ইলেকট্রন। ওই ফ্রি ইলেকট্রন, এবার তাকে যদি এক্সেস এনার্জি দেওয়া হয়, তখন ইলেকট্রনটা কি হবে? গতিশক্তি নিয়ে বেরিয়ে যাবে। এটা ফটো ইলেকট্রিক ইফেক্টে পড়াবো, 4th সেমিস্টারে আছে, ঠিক তো? তাহলে এখানেও তাই, তোমার এনার্জি বাউন্ড, তুমি জাম্প করলে পরে পৃথিবী থেকে বেরোতে পারবে না। যদি জিরো হয়ে যেত কি হতো? জাম্প করলে বেরিয়ে যেত। বা তোমার কোনো একটা বডিকে ছুড়ে দিলে কি হতো? আরে পৃথিবী তোকে টানতে পারছে না, ওর এনার্জি তো জিরো, তাহলে এভাবে ছুড়ে দিলেও পালিয়ে যেত পৃথিবী ছেড়ে, তাই না? লজিক বুঝাতে পারছি ব্যাপারটা? সেই জন্য নেগেটিভ। সো নেগেটিভ এনার্জি হ্যাজ এ ভেরি সিগনিফিক্যান্ট, মানে কি বলবো, মানে গুরুত্ব আছে ভাই, ভালো গুরুত্ব আছে। সো জানি না তোমাদের কেমিস্ট্রিতে পড়েছো কিনা, বাট ইটস ট্রু অ্যাকচুয়ালি। চলো অন্য জায়গায় চলে যাচ্ছি আমি। সো -gm1m2/r², এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমাকে কি করতে হবে? ফোর্স পেতে গেলে ডেরিভেটিভ করতে হবে, du dr। আচ্ছা বলতো, এখানে যদি r এর বদলে x থাকতো তাহলে ডেরিভেটিভ কার রেসপেক্টে করতাম? x এর রেসপেক্টে করতাম। আচ্ছা y থাকলে কি লিখতাম? y লিখতাম। সিম্পল না? x y z এগুলো তো সব স্পেস, r মানেই x y z। জানিস তো ভাই, ভেক্টরে পড়েছি, r ভেক্টর মানে কি বল? xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। এবার তো 3D তে থাকলে x y z একসাথে থাকবে, 1D তে থাকলে x y z যে কোনো একটা থাকবে, 2D তে থাকলে x y একসাথে থাকবে। এই তো গল্প, আর কিচ্ছু না, সিম্পল। তাহলে f সমান কত হয়ে যাচ্ছে? -du dr। ডেরিভেটিভ করো, আমি মড নিচ্ছি, হ্যাঁ মড নেবো ভ্যালু, ঠিক আছে, ফোর্সের। তো du dr করো। তো du dr মানে কত আসছে ভাই? শুনবে, du dr করলে কত হচ্ছে দেখো, -gm1m2, এটা কি কনস্ট্যান্ট? হ্যাঁ স্যার কনস্ট্যান্ট। আর r উপরে গেলে কত হয় স্যার? r⁻⁻1। এটা হচ্ছে তার ডেরিভেটিভ করতে হবে নাকি? তাহলে তার ডেরিভেটিভ করতে হবে। সো ddr অফ দিস, এই করতে হবে আমাদের, তবেই ফোর্স পাবো নাকি? তবে ফোর্স পাবো। তো ফোর্স সমান কত হবে? ফোর্স কত হবে? তো স্যার -gm1m2 বার করে চলো। তো -gm1m2 বেরিয়ে গেল, ক্লিয়ার? আর দেখো ddr অফ r⁻⁻1 মানে কত? -1 r -1 ক্যালকুলেট করে দেখ তো, gm1m2 বাই কত আসছে? r², দ্যাটস ফোর্স। এই দেখ হচ্ছে প্র্যাকটিক্যাল। বুঝাতে পারলাম ব্যাপারগুলো? সো যেগুলো শেখাচ্ছি সবই ট্রু, আস্তে আস্তে গিয়ে শিখবি, বা এই ব্রিজগুলোকে নিজেকে কানেক্ট করতে হবে। অনেকের কি প্রবলেম হয় ফিজিক্স পড়তে গিয়ে, যে ধর একটা থিওরি বা একটা কোশ্চেন দিলাম, একটা অঙ্ক দিলাম, প্রবলেম দিলাম, সেই প্রবলেম পড়ে আমরা বুঝতে পারছি না যে কোন ফর্মুলা ইউজ করব। এইটা প্রথম সমস্যা, যেটা আমারও হতো, আমার তোদের বয়সে আমি বুঝতে পারতাম না কি ফর্মুলা ইউজ করব। তার সব থেকে মানে এর সব থেকে ভালো সলিউশন এবং ইজি সলিউশন, আরে প্র্যাকটিস কর বেশি কোশ্চেন। যত বেশি প্র্যাকটিস করবি তুই তত বুঝতে পারবি কোন ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই হয়। প্র্যাকটিসই যদি না করিস তাহলে বুঝতে পারবি না। আর কোনো ব্যক্তির এই সমস্যা হওয়া উচিত নয়, স্যার আমার থিওরিতে প্রবলেম। যেভাবে থিওরি পড়া হয় তাতে থিওরিতে কোনো প্রবলেম থাকা উচিত নয়। 2 নম্বর প্রবলেম কি হয় স্যার? ক্যালকুলেশন। বড় বড় ক্যালকুলেশন আমি করতে পারছি না, দ্যাটস ট্রু। খুব বাজে ক্যালকুলেশন হলে আমি কেন, তুই কেন, আমি আরো কেউ পারবে না, অনেকেই পারবে না। তো ক্যালকুলেশন দ্যাট শুড নট বি দা মেন প্রবলেম অফ ফিজিক্স। ফিজিক্সের মেন প্রবলেমই হচ্ছে কোন ফর্মুলা কোথায় বসাবো। এইটা হচ্ছে সব থেকে, যেটা তোরা কাইনেমেটিক্সে সব থেকে বাজেভাবে ভুগিস, যেটা হচ্ছে একমাত্রিক গতিতে, মানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দেবো না, ইনস্ট্যান্টলি মাথায় আসে না, হয়তো ভুল করতে গিয়ে পরে ঠিক হয়, আচ্ছা এইটা বসালে হবে। তো এবার কি হবে? বারবার তোকে অ্যানালাইজ করতে হবে। সো অ্যানালাইজ করে করে আমরা যাবো। যাই হোক, চলো কন্ডিশন নাম্বার 1। তাহলে একটু আগে তো সব কথাই বুঝিয়ে দিলাম যে কোনো একটা বডি আন্ডার ইকুইলিব্রিয়াম থাকলে পরে
তার ওপর অ্যাক্টিং নেট ফোর্স উইল বি ইকুয়াল টু 0। মানে একটা বডির ওপর মোট যত ফোর্স কাজ করছে তার সামেশন 0। কখনো এই কথাটা বলবে না যে তার উপর কোনো বল কাজ করবে না, না, ভুল কথা। দেখো, নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি ইকুয়ালস টু 0 আর তার বডির উপর কোনো বল কাজ করছে না, পুরো কথাটাই হচ্ছে একদম কন্ট্রাডিক্টরি। যেমন তোমার উপর কোনো বল কাজ করছে না, কথাটা বলা ভুল। কেন? পৃথিবী তোমাকে সবসময় টানছে, তাহলে দেয়ার ইজ অ্যাক্টিং এ ফোর্স, এবং তাকে প্রতিমিত ব্যালেন্স করে দিচ্ছে কে? আমার নর্মাল রিয়াকশন, আমার লম্ব প্রতিক্রিয়া বল তাকে কি করছে? ব্যালেন্স করে দিচ্ছে। বলেই তো আমার টোটাল ফোর্স নাও 0, টোটাল ফোর্স 0, বাট আই ক্যান নট সে যে আমার এখানে কোনো বল কাজ করছে না, এটা কমপ্লিটলি ভুল। যদি কোনো বডির উপর কোনো বল কাজ না করে, দ্যাট বডি উইল বি ফ্রি, দ্যাট উইল বি ফ্রি। যেমন ইন্টারস্টেলার স্পেসে যদি কোনো একটা বডিকে ছেড়ে দেওয়া হয়, তার উপর নেট ফোর্স কি হয়? 0। কিন্তু আমরা স্টিল বলতে পারি না যে তার উপর কোনো ফোর্স কাজ করছে না। কেন আমরা বলতে পারবো না? কারণ কোনো না কোনো মাইল্ড ফোর্স হয়তো কাজ করছে, আমরা বুঝতে পারছি না সেটা। তাই আমাদের কোন একটা বডির উপর ফোর্স কাজ করছে না, এটা বলার থেকে বেটার ওয়ে বলা যে স্যার নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি উইল বি ইকুয়ালস টু 0। তাই কন্ডিশন নাম্বার 1 অফ এ বডি আন্ডার ইকুইলিব্রিয়াম, যে নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি উইল বি ইকুয়ালস টু 0। এটার মানে কি? মানে সেই বডিটার অ্যাক্সিলারেশন কত হবে বলতো? 0। সেই বডিটা অ্যাক্সিলারেশন 0 হবে। তার মানে একটা বডি, সিম্পল কথা বলতে গেলে, যদি অ্যাক্সিলারেটেড না হয় তাহলে সে আন্ডার ইকুইলিব্রিয়াম থাকবে। অ্যাক্সিলারেটেড না হয় মানে, তাহলে স্যার এখান থেকে তো দুটো কথা আমরা জানতে পারবো। কি? সেই বডিটা আন্ডার রেস্ট থাকতে হবে, অর্থাৎ প্রাথমিক বেগ 0, অন্তিম বেগও কি হবে? 0। বডিটা যদি স্থির থাকে, বডিটা যদি স্থির থাকে তাহলে সেই বডিটার ওপর কি হবে? আন্ডার ইকুইলিব্রিয়াম থাকবে। এবার তুমি বলবা স্যার আমি তো স্থির আছি কিন্তু আমার ওপর কিন্তু অ্যাক্সেলারেশন কাজ করছে, ইজ ইট ট্রু অর নট? হ্যাঁ স্যার, কি কাজ করছে? আরে পৃথিবীর অভিকর্ষ তন্ত্র সবসময় কাজ করছে তোর উপর, জি, কিন্তু নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি কত হয়ে যাচ্ছে? তাহলে বডি আন্ডার ইকুইলিব্রিয়াম। তাহলে তুমি বসে আছো, তুমি ইকুইলিব্রিয়ামে বসে আছো, হ্যাঁ না বলবে। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? বিকজ নেট ফোর্স অন দ্য বডি শুড বি ইকুয়ালস টু 0। তাহলে ইকুইলিব্রিয়াম মিন্স নেট ফোর্স অন দ্য বডি ইকুয়ালস টু 0। কখনো যদি এই কথাটা দেখতে পাও, অ্যাক্সেলারেশন স্যার তো বলেছিল 0, তাহলে একটা বডির অ্যাক্সেলারেশন 0 কিন্তু স্টিল সেই বডিটার ভেলোসিটি আছে, বা ভেলোসিটি 0 স্টিল অ্যাক্সেলারেশন আছে, এই কন্ট্রাডিকশন গুলো যেন না হয়। নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি 0, অ্যাক্সেলারেশন 0 হতে পারে। এবার অ্যাক্সেলারেশন 0 হওয়ার জন্য দুটো কেস হতে পারে। এক, সেই বডির স্থির অবস্থায় আছে, অথবা সেই বডিটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলছে, হ্যাঁ না বলবে। তো সেই বডি যদি ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগে চলতে থাকে তাহলেও তার অ্যাক্সেলারেশন কত? 0। তার মানে পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এটা কি সমবেগে ঘুরছে? হ্যাঁ স্যার, সমবেগে ঘুরছে। তার বেগ বাড়ছে না। বেগ বাড়লে কি হবে? আস্তে আস্তে পৃথিবী তাড়াতাড়ি কি হবে? প্রদক্ষিণ করতে শুরু করতে, হ্যাঁ না বলো? অ্যাক্সেলারেটেড হলে, যেমন একটা ফ্যানকে অন করে দিলে অ্যাক্সেলারেটেড আছে, সে আস্তে আস্তে তার বেগ বাড়ছে। দেখো, দেখতে পাচ্ছ আরপিএম বাড়ছে তার। এই যে আমি কমিয়ে দিলাম, এই আরপিএম কমে গেল এখন, তাহলে এটা অ্যাক্সেলারেটেড, ইটস অ্যাক্সেলারেশন। কিন্তু পৃথিবীর অ্যাক্সেলারেশন নাই, ও এরকম ভাবে সিম্পল ঘুরে বেড়াচ্ছে, 365 দিনে এক পাক ঘুরছে। যদি অ্যাক্সেলারেটেড থাকলো তাহলে টাইমটা আস্তে আস্তে কি হতো? কমতো না, তো তাড়াতাড়ি পাক খেয়ে যেত। বুঝতে পারছি কনসেপ্টটা? আন্ডার ইকুইলিব্রিয়াম। তাহলে কোনো একটা বডির ওপর অ্যাক্টিং অল দ্য ফোর্সের সাম কত হবে? আমার 0। নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি শুড বি ইকুয়ালস টু 0। তাহলে বডি আন্ডার ইকুইলিব্রিয়াম থাকবে। যেমন কনসিডার কর যে একটা বডি আছে, এখানে এর উপর একটা ফোর্স দিয়েছিস F, এইদিকে একটা ফোর্স দিয়েছিস F, এই দুটো ফোর্স সেম, তাহলে সেই বডিটাকে আন্ডার ইকুইলিব্রিয়াম থাকবে, আন্ডার ইকুইলিব্রিয়াম থাকবে। কারণ নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি শুড বি ইকুয়ালস টু 0। তোকে কোন একটা বডি ইকুইলিব্রিয়াম আনতে গেলে সিম্পল কথা করতে হবে কি? নেট ফোর্স অলওয়েজ 0, নেট ফোর্সকে অলওয়েজ 0 করতে হবে, তাহলে সেই বডি আন্ডার ইকুইলিব্রিয়াম থাকবে। কন্ডিশন নাম্বার 1। এবার তুই কিভাবে দেখবি না দেখবি সেটা তোর চিন্তা ভাবনা, যে একটা বডির উপর কত রকম ফোর্স কাজ করছে। ফর এক্সাম্পল আমি ভাবতে পারি যে এইখানে একটা বডি নিলাম, এই বডির উপর অনেকগুলো ফোর্স কাজ করছে। চলো, একটা ফোর্স এইদিকে কাজ করছে, একটা ফোর্স এইদিকে কাজ করছে। এবার ভাবো, এই বডিটাকে যদি আমরা বলি আন্ডার ইকুইলিব্রিয়াম রাখতে হবে, তাহলে দেখো এইদিকে একটা লাইন অফ ফোর্স দিয়ে ফোর্স কাজ করছে, তাহলে একটা ফোর্স কি আমার এইদিকেও কাজ করাতে হবে? হ্যাঁ না বলবি প্লিজ? একটা ফোর্সকে কি আমার এইদিকেও কাজ করাতে হবে? হ্যাঁ না বল? কোন দিক বরাবর? স্যার এই দিক বরাবর কাজ করাতে হবে, হ্যাঁ না বলবি প্লিজ? দেখ, এই ফোর্স তাহলে পরস্পরকে কি করবে? ক্যান্সেল করবে। বুঝতে পারলি ব্যাপারটা? সেরকমই দেখ, এইদিকে একটা ফোর্স কাজ করছে, তাহলে অপোজিট একটা ফোর্স আমাকে এইদিকে সামহাও কাজ করাতে হবে, তাহলে এই দুটো ফোর্স পরস্পরকে কি করবে? ক্যান্সেল আউট করবে। কিন্তু এরা মানছি পরস্পরকে ক্যান্সেল করিয়ে দিল, বডিটা সামনের দিকে এগোলো না, দ্যাটস ট্রু, কিন্তু বডি তো রোটেট হয়ে যেতে পারে, হ্যাঁ না বলবি প্লিজ? দেখ, বডি রোটেট হয়ে যেতে পারে। কেন? দেখ, এই দুটো ফোর্সের জন্য বডি সামহাও রোটেট হয়ে যেতে পারে।
তাহলে যদি বডি রোটেট করে তাহলে কি ইকুইলিব্রিয়ামে থাকবে না। এগেইন কন্ডিশন নাম্বার 2, তাহলে পরে বডির রোটেশনও হবে না, তার মানে একটা বডি রোটেট করবে না, দ্যাট মিনস সেই বডির মোমেন্ট অফ ফোর্স কত হবে, 0, কারণ রোটেশনের জন্য দায়ীকে একটু আগে চিৎকার করে মরে গেলাম, মোমেন্ট অফ ফোর্স। তাহলে একটা বডির যদি সামেশন অফ অল দা মোমেন্ট অফ ফোর্স, বলের ভ্রামক গুলোর সমষ্টি যদি 0 হয়ে যায় তাহলে সেই বডি আন্ডার ইকুইলিব্রিয়াম থাকবে। সেই জন্য আমরা দেখবি লজ অফ মোশন বা ঘর্ষণ চ্যাপ্টারে মোয়ের একটা অঙ্ক করিয়েছিলাম, এবং সেই মোয়ের একটা অঙ্কে আমরা টর্ক বার করেছিলাম বা মোমেন্ট অফ ফোর্স বার করেছিলাম, এবং তাকে কি করেছিলাম, 0 করেছিলাম। কেন 0 করেছিলাম, যাতে করে সেই বডি আন্ডার ইকুইলিব্রিয়াম থাকে। এরকমই একটা অঙ্ক আমরা বোধহয় করেছিলাম যে বডি টপল খাওয়ার আগে, আগের দিন মনে পড়ছে, তার মোমেন্ট অফ ফোর্স কত করেছিলাম, 0। মোমেন্ট অফ ফোর্স 0 মানে কি, বডি ঘুরবে না, বডি ঘুরবে না, মোমেন্ট অফ ফোর্স 0 মানে সেই বডিটা ঘুরবে না। ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে কন্ডিশন দুটো মাথায় রাখতে হবে। কন্ডিশন নাম্বার 1, যে বডি আন্ডার ইকুইলিব্রিয়াম থাকবে যদি তার অ্যাক্সেলারেশন 0 হয়, দ্যাট মিনস নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি শুড বি ইকুয়ালস টু 0। আর মোমেন্ট অফ ফোর্সের সামেশন যদি 0 হয়ে যায়, একটা বডি কখনোই ঘুরবে না। ফর এক্সাম্পল, যে এখানে ধরো একটা এরকম রড দেওয়া আছে, এইখানে একটা ফোর্স দিয়েছি, এখানে একটা ফোর্স দিয়েছি, আরে দুটো মিলে ঘুরিয়ে দেবে ওকে, হ্যাঁ না বল, রোটেশন সৃষ্টি হয়ে যাবে। কিন্তু এই ফোর্সকে পাল্টে দিই আমি, ভালো করে দেখ, এই ফোর্সকে যদি আমি পাল্টে এই দিকে দিয়ে দিই, এটা কোনোদিনই রোটেট করবে না, হ্যাঁ না বলবি? এই দুটো ফোর্স যদি সেম হয় কোনোদিন রোটেট করতে পারবে? পারবে না। এবার দেখ, এটা একটু বেশি এটা কম, দেখ রোটেট হয়ে যাবে, হ্যাঁ না বলবি প্লিজ? কারণ এ ওকে ঘুরিয়ে দিবে। বা এইটা ফোর্স বেশি, এটা একটু কম, এটা ওকে ঘুরিয়ে দিবে, এদিকে রোটেশন হয়ে যাবে। তার মানে মোমেন্ট অফ ফোর্স তার সাম কত হতে হবে, 0। মোমেন্ট অফ ফোর্সের সাম যদি 0 হয় তবে সেই বডি আন্ডার কি থাকবে, ইকুইলিব্রিয়াম থাকবে। কন্ডিশন নাম্বার 2। কন্ডিশন নাম্বার 1, নেট ফোর্স অ্যাক্টিং অন দা বডি, তার মানে মুদ্রা কথা, সেই বডি যদি স্থির ছিল স্থির থাকবে, সমবেগে গতিশীল হলে সমবেগেই গতিশীল হবে। ঘুরে ঘাড়ে কোথায় এলি, আলটিমেটলি নিউটনের প্রথম গতিসূত্র, যে যদি স্থির ছিল স্থির থাকবে, আর যদি সে গতিশীল ছিল সমবেগে সরলরেখা বরাবরই গতিশীল হবে, কারণ এই দুটো ছাড়া সেই বডির উপর ফোর্স কাজ করে যাবে। দেখ, বডি সমবেগে চলছিল, তার বেগ আস্তে আস্তে কমছে, নিশ্চয়ই আমি কি অপোজিং কোনো ফোর্স অ্যাক্ট করেছি বলে তার ভেলোসিটি কমছে, মানে রিটার্ডেশন শুরু হয়ে গেছে। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে আলটিমেটলি ঘুরে ঘাড়ে কোথায় এসেছি আমরা, নিউটনস ফার্স্ট লতে, এটা নাকি রে? বুঝতে পারলাম কনসেপ্টটা? তো ইকুইলিব্রিয়াম নিয়ে আই হোপ কোনো রকমের সমস্যা হওয়া উচিত নয়। আন্ডার ইকুইলিব্রিয়াম একটা বডি এরকম ভাবেই থাকবে। ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? এটা নিশ্চয়ই বোঝাতে পেরেছি, সিম্পল একটা কথা যেটা আমরা দেখিয়ে দিলাম। ইকুইলিব্রিয়াম অফ এ বডি আন্ডার 3 ফোর্স, কোনো একটা বস্তুর উপর 3টে বল কাজ করছে এবং বডিটাকে ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। প্রশ্ন হচ্ছে এটা কি করে সম্ভব? তো ধর একটা বডির উপর যে কোনো জায়গায় 3টে বল কাজ করছে, তাহলে আমাদের মাথায় একটা সিম্পল ডেপিকশন আসতে পারে। কি ডেপিকশন? ভালো করে দেখ, আমি এরকম ভাবে ভাবতে পারি যে একটা ওপরে কোনো সিলিং আছে এবং এই দুটো জায়গা থেকে আমি দুটো দড়িকে ঝুলিয়েছি। জাস্ট ইমাজিন কর যে এরকম একটা দড়িকে ঝুলিয়েছি, আর এখান থেকে একটা দড়িকে ঝুলিয়ে এখানে একটা ব্লককে দিয়েছি। এটা কি 3টে ফোর্সের আন্ডার ইকুইলিব্রিয়াম আছে, হ্যাঁ না বল? কি করে স্যার? দেখ, এইদিকে একটা দড়ির টান কাজ করছে T1, কনসিডার কর, এইদিকে একটা দড়ির টান কাজ করছে T2, আর নিচের দিকে কাজ করছে কি বলতো, তার ওজন। দেখ, তাহলে আমরা বলবো এই T1 T2 রেজাল্টেন্ট সামহাউ স্যার এদিকে কাজ করবে T, আর সেই T শুড বি ইকুয়ালস টু কত বলতো, mg। মুদ্রা কথা হচ্ছে এটা। মানে এখান থেকে আমি একটা স্পষ্ট ভাষায় ধারণা পেলাম যে 3টে ফোর্সের আন্ডারে বডি ইকুইলিব্রিয়ামে থাকবে যদি দুটো ফোর্সের রেজাল্টেন্ট তৃতীয় ফোর্সের অপোজিট হয়ে যায় এন্ড ইকুয়াল। হ্যাঁ না বলবি প্লিজ? এক্সাম্পল দিচ্ছি, দেখ, আমার কাছে ধর এরকম দুটো ফোর্স আছে, একটা ফোর্স এইদিকে কাজ করছে আর একটা ফোর্স এইদিকে কাজ করছে, এরকম দুটো ফোর্স কাজ করছে ভাব। এবার এই দুটো রেজাল্টেন্ট কোন দিকে কাজ করবে? স্যার এই দুটো রেজাল্টেন্ট তো এইদিকে বরাবর কাজ করবে, এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট দিকে কাজ করবে, তাহলে এদের সমষ্টি 0 কখন হবে যদি আমি রেজাল্টেন্টটাকে ঘুরিয়ে দিয়ে করে দিই? হ্যাঁ না বল প্লিজ? তাহলে দেখ পুরোটা হয়ে যাবে 0। এখানেও তো তাই হচ্ছে, দেখ একবার, যে এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট কাজ করছে তোমার এই দিকে, আর তার অপোজিটে কাজ করছে mg। টি আর mg সমান হয়ে গেছে, সেই জন্য কত হয়ে যাচ্ছে 0। আমি mgটাকে যদি বাঁদিকে নিয়ে আসতাম তাহলে t মাইনাস mg, দ্যাট শুড বি ইকুয়ালস টু কত, 0। দেখ নেট ফোর্স কত হয়ে যাচ্ছে, নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি কত হয়ে যাচ্ছে, 0। তাহলে এটা হচ্ছে একদম সিম্পল ওয়েতে আমরা ব্যাখ্যা করলাম। তার মানে দুটো ফোর্স যদি কোনো জায়গায় কাজ করে, এরকম দুটো ফোর্স কাজ করছে, নো ডাউট আর একটা ফোর্স এদিকে কাজ করবে। সিম্পল মোমেন্টামের কনসেপ্ট যেটা আমি বুঝিয়েছিলাম, যে একটা বডি
তিনটে টুকরো হয়ে যাচ্ছে, দুটো টুকরো জানলাম, তৃতীয় টুকরো কোন দিকে হবে? আরে এই দুটো টুকরো যেদিকে যাচ্ছে তার অপোজিটেই হবে ওই দুটো। তবে তো মোমেন্টাম কি ছিল? জিরো। সেই মোমেন্টাম থাকবে, তাই না? মনে করে দেখ, এদিকার মোমেন্টাম ছিল p1 ভেক্টর, এটার মোমেন্টাম ছিল p2 ভেক্টর, এটার মোমেন্টাম যদি p3 ভেক্টর হয় তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল? জিরো। পরের মোমেন্টাম কত হবে? p1 ভেক্টর প্লাস কত হবে? p2 ভেক্টর প্লাস কত হবে? p3 ভেক্টর, সাম জিরো। সেই জন্য তাকে এখান থেকে কি পেয়ে যাবি? p1 প্লাস p2, p1 প্লাস p2 সমান কত হয়ে যাবে? মাইনাস, এই দেখ দেখা হলো। তার মানে p1 p2 এর যে রেজাল্ট্যান্ট তার অপোজিট হয়ে যাচ্ছে মাইনাস p3। দেখ এক্স্যাক্টলি তাই এখানেও হবে। তো সিম্পল কথা, এই কথাটা ব্যাখ্যা করা যায়। এবার এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতেই হবে, নাহলে হবে না। ভাবতে পারবি কি কন্ডিশন নিয়ে এটা অ্যাপ্লাইড হবে? অনলি ভেক্টরের কোন কনসেপ্ট বা ভেক্টরের কোন কন্ডিশন এখানে অ্যাপ্লাই করতে হবে, আনলেস এটা হবে না। যদি আমি এখন ডেমনস্ট্রেট করি তাহলে বুঝে যাবি। বল কোন একটা শর্ত এখানে ইম্পোজ, এই শর্ত ইম্পোজ না করলে এই ফর্মুলা মেনটেনই হবে না। বল ট্রায়াঙ্গেল, আচ্ছা বাদ দে, আর না ট্রায়াঙ্গেল না, ট্রায়াঙ্গেল পরে বোঝাচ্ছি। বলো ভেক্টরের এমন একটা কি লজিক যে এইটা না হলে এটা কাজই করবে না? ভেক্টরের কোন ভেক্টর কাজ করলে এখানে হবে? আরো সহজ করে দিলাম, ভেক্টর অনেকগুলো ভাগ করেছিলাম, মনে করে দেখ, ইউনিট ভেক্টর ডট 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 7-8 রকমের ভেক্টর পড়েছিলাম। কোন ভেক্টর এখানে থাকলে পরে বলবি না লিনিয়ার ভেক্টর, সব লিনিয়ার ভেক্টর। কোন ভেক্টর কাজ করলে? আরো সহজ করে দিলাম, ভেক্টর অনেকগুলো পড়েছিলিস, কোপ্লেনার ভেক্টর, ভেরি গুড। এগুলো যদি একতলীয় ভেক্টর না হয় একটাও কাজ হবে না। উদাহরণ দেখাচ্ছি, দেখ বোঝ। এতে দেখ, এই দুটো ভেক্টর একটা প্লেনে আছে, কোন প্লেন? এই প্লেন নাকি? দিস আর ইন টু প্লেনস, দেখা এই দুটো প্লেনে আছে। এবার যদি এদের রেজাল্ট্যান্ট বার করো, এই রেজাল্ট্যান্ট কি এদের সাথে একই প্লেনে থাকবে? হ্যাঁ। এবার যদি এই থার্ড ভেক্টরটা এই দিক বরাবর কাজ করে, রেজাল্ট্যান্ট কোনদিন জিরো হবে? দেখ হলো না। তার মানে এটাকেও এদের সাথে কি হতে হবে? কোপ্লেনারই হতে হবে, মানে এইদিকেই কাজ করতে হবে। দেখ এক প্লেনে থাকতে হবে, ব্যাপারটা বুঝতে পেরেছি? সব দেখ একটা প্লেনে বসে আছে, দেখতে পাচ্ছিস? তার মানে এইখানে পুরো জিনিসটাই একটা প্লেনে থাকতে হবে। এমন নয় যে এই দুটো ভেক্টর, তাকাবে প্লিজ, এই দুটো ভেক্টর এদিকে কাজ করছে, এই ভেক্টরটাকে এইভাবে কাজ করাচ্ছে, হবে? দেখ কোপ্লেনার নয়। তো কোপ্লেনার না হলে পরে কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করতে পারবি না। আমি কি ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা? সো দেয়ার শুড বি আ টার্ম ইউজড লাইক দিস, কোপ্লেনার। একতলীয় ভেক্টর থাকতে হবে, নাহলে হবে না। দেখ ছোটখাটো জিনিসগুলো ফিজিক্সের বোঝ, যে কোন জায়গাগুলো বেসিক একদম, যে এটা না হলে এটা হবে না। আমি স্কিপ করে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু এটা খুব দরকার। ক্লিয়ার হলো কনসেপ্টটা? তাহলে কোপ্লেনার হবে না। এবার বলতো যে চারটে ফোর্স যদি নিই, তাহলে চারটে ফোর্স কে যদি আমি রেজাল্ট্যান্ট তাদের বার করতে চাই, তাহলে পরে কি চারটে ফোর্সের রেজাল্ট্যান্ট জিরো করতে পারবো? হ্যাঁ পারবো স্যার। যদি f1 প্লাস f2 রেজাল্ট্যান্ট আর f3 আর f4 এর রেজাল্ট্যান্ট পরস্পর অপোজিট হয়ে যায়, তাহলেই হয়ে যাবে নাকি? হ্যাঁ না বলবি প্লিজ। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? এবার চারটে সমতলীয় ভেক্টর বা ফোর্স যদি কাজ করে তাহলে তাদের রেজাল্ট্যান্ট কি জিরো হতে পারে? হ্যাঁ স্যার হতে পারে। f1 f2 তার যা রেজাল্ট্যান্ট বেরোবে, f3 f4 এর রেজাল্ট্যান্টের সাথে সেটা যদি অপোজিট হয়ে যায় তাহলেই হবে। সমতলীয় ক্ষেত্রে ইট ইজ পসিবল। এবার ভাবতো যদি সেটা অসমতলীয় হয়। অসমতলীয় মানে ভাবতে পারছিস তো? মানে এরকম ভাবে ভাব যে তোর কাছে একটা ফোর্স আছে, কিছু ফোর্স এই প্লেনে আছে, কিছু ফোর্স এই প্লেনে আছে, হবে? এখানে দুটো ফোর্স, এখানে দুটো ফোর্স, হবে না। কেন? দেখ এই দুটো প্লেন এই প্লেনে আর এর প্লেন এই প্লেনে, এই দুটো প্লেন কোনোদিনই হবে না যদি দুটো প্লেন পরস্পর পারপেন্ডিকুলারলি থাকে। এটা পসিবল তখন হবে যদি দুটো এইভাবে কাজ করে। দেখ একটা প্লেন চলে এসছে, তাহলে এর রেজাল্টের এদিকে এর রেজাল্টের এদিকে, দেখ দুটো পরস্পর ক্যান্সেল করতে হবে, বুঝলি? কিন্তু যদি পরস্পর দুটো এইভাবে পারপেন্ডিকুলার প্লেনে থাকে, পসিবল পাবি না। হবে? পারবি না। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? আসবে না। দেখ তো বেসিক গুলো বোঝার চেষ্টা কর, আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? বোঝাতে পেরেছি সবাইকে? তাহলে ইকুইলিব্রিয়াম বুঝলাম। এখন ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গেল লটাকে ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি তাকাবি। ভেক্টরের ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্র দিয়ে একটু আমরা মনে করে দেখি কি ছিল না। তো কোন ত্রিভুজের ক্রমানুসারে দুটি বাহু যদি দুটি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করে, কনসিডার কর যে এটা হচ্ছে f1 ভেক্টর একটা আর এটা হচ্ছে f2 ভেক্টর, দুটো ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করছে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত বাহুটি এদের লব্ধির মানকে প্রকাশ করবে। দ্যাট মিনস f1
প্লাস F2 শুড বি ইকুয়ালস টু কত হওয়া উচিত ছিল F3 ভেক্টর। ইজ ইট ওকে অর নট? F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর শুড বি ইকুয়ালস টু কত হওয়া উচিত ছিল F3 ভেক্টর। এটা তো ত্রিভুজ সূত্র পড়েছিস, A প্লাস B সমান কত হয় C ভেক্টরে, তাই তো? এবং তার মান ছিল √A² প্লাস B² প্লাস 2AB cos আলফা। এটাই ছিল। এখন আমি বলছি যে F3 টাকে যদি বিপরীত ক্রমে না নাও, বিপরীত ক্রম মানে এই 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 দিকে যদি না নাও, বিপরীত ক্রম না নিয়ে ক্রমে নিয়ে নাও, মানে দেখো এই ফোর্সটাও কাজ করছিল সামহাও এইদিকে, এই ফোর্সটাও কাজ করছে এইদিকে, তো এইটাকেও এইদিকে কাজ করে দাও। তাহলে এইদিকে যদি F3 কাজ করে, নো ডাউট এইদিকে কাজ করলে হবে -F3। সেজন্য এখন যেটা কাজ করবে ইয়েলোতে লিখছি আমি -F3 ভেক্টর। তাহলে বুঝতে পারছো এখন ডেফিনিশনটা কি হবে স্যার? না তো এখন দেখো ডেফিনিশনটা হবে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর। এইটা ছিল, কিন্তু যখন তিনটে ক্রমানুসারে হয়ে যাবে তখন কি আর ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবো? না স্যার, হবে না, হবেই না। তার মানে ভালো করে ভাব, যদি F1 প্লাস F2 সমান F3 হয়, তাহলে দেখ F1 প্লাস F2 মাইনাস F3 সমান কত হয়ে যাচ্ছে 0। আচ্ছা -F3 মানে কি ক্রমানুসারে বোঝাচ্ছে এটাকে? হ্যাঁ না বল, ক্রমানুসারে বোঝাচ্ছে তো। তাহলে এই ক্রমানুসারে এটাকেই যদি আমি -F3 ধরি, তাহলে দেখ একটা ত্রিভুজের তিনটি ক্রমানুসারে বাহু, একটি ত্রিভুজের তিনটি, এটা -F3 মানে এইদিকে, তাই না পুরোটা। তার মানে আমি এটাকে এইভাবে লিখছি, ভালো করে দেখ, F1 প্লাস F2 প্লাস X ভেক্টর, মানে এই -F3 টাকে আমি X ধরে নিলাম, তাহলে কত হয়ে যাচ্ছে দেখতো 0। তার মানে একটা ত্রিভুজের তিনটে বাহু যদি ক্রমানুসারে তিনটে ফোর্সকে বোঝায়, তাহলে এর রেজাল্টেন্ট কত হবে বলতো? 0। এর রেজাল্টেন্ট কত হবে? 0। তাহলে এরা কি আন্ডার ইকুইলিব্রিয়াম থাকবে? হ্যাঁ স্যার। তাহলে তুমি যদি কোনো জায়গায় এমন তিনটে ফোর্স পাও যারা একটা ত্রিভুজের তিনটি ক্রমানুসারে বাহুকে বোঝায়, রিপ্রেজেন্ট করে, তাহলে নো ডাউট তার রেজাল্টেন্ট কত হবে স্যার? 0। নো ডাউট তার রেজাল্টেন্ট কত হবে? 0। এবং সেই বডিটা আন্ডার ইকুইলিব্রিয়াম থাকবে, সেই বডিটা আন্ডার ইকুইলিব্রিয়াম থাকবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে দুটো জিনিস বুঝালাম, এই একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা বেসড প্রশ্ন। তাহলে একটা ত্রিভুজের ক্রমানুসারে বাহু যদি তিনটেই থাকে, তাহলে পরে আমরা বলবো তারা ইকুইলিব্রিয়াম থাকবে। কিন্তু কখনো যদি এরকম হয়, তাহলে এটা কিন্তু ইকুইলিব্রিয়াম থাকবে না। এটা সিম্পল ট্রায়াঙ্গেল ল। ভেক্টরটাকে এরকম হতে হবে, এরকম এরকম যদি হয় তবে এটা 0 হবে, সবসময় মাথায় রাখবো আমরা। ক্লিয়ার? চলো আমরা ল্যামিজ থিওরেম পড়াবো। হ্যাঁ, ল্যামিজ থিওরেম, ল্যামিজ থিওরেম। তো ল্যামিজ থিওরেম দেখো, ল্যামিজ থিওরেম ইন ডিটেল প্রমাণ করে তো কোনো লাভ নাই, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে কোনো একটা ত্রিভুজের, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি বাহু, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে গামা। তাহলে যে কোনো একটা বাহু এবং তার বিপরীত অ্যাঙ্গেলের সাইন, এদের রেশিও গুলো পরস্পর কি হবে বলতো? সমান, তাই তো? যে কোনো একটা বাহু আর তার বিপরীত যে কোণ আছে তার সাইন, তাহলে a বাই সাইন আলফা সমান কত হবে? b বাই সাইন বিটা সমান কত হবে? c বাই সাইন গামা। এগুলোর রেশিও সব সমান হয়। এটা ল্যামিজ থিওরেম, প্রুফ করছি না আর আমি। শুধু এইটাই নয়, শুধু এইটাই নয়, এমন হতে পারে যে ধরো এইরকম জায়গায় তিনটে ফোর্স তোমার কাজ করছে এরকম ভাবে। কনসিডার করো দিস ইজ ইয়োর পি, দিস ইজ কিউ অ্যান্ড দিস ইজ আর, এবং এই অ্যাঙ্গেলটাকে ধরলাম আলফা, এই অ্যাঙ্গেলটাকে ধরলাম বিটা, এই অ্যাঙ্গেলটাকে ধরলাম গামা, সরি গামা। তাহলে পরে এই পি ভেক্টর তার মান যদি পি হয়, তার অপোজিট অ্যাঙ্গেল আছে বিটা, তাহলে সাইন বিটা নাকি রে? হ্যাঁ না বলবি প্লিজ। জয়েন্টে এরকম একটা অঙ্ক করিয়েছিলাম, তোদের যদি মনে করতে পারিস, মনে পড়ছে? এরকম একটা বাহু ছিল, মনে পড়ছে? টিবিসি, টিএসি, টিএডি ছিল, আগের সপ্তাহে করলাম। তাহলে পি বাই সাইন বিটা সমান কত হবে? কিউ বাই সাইন গামা সমান কত হবে? আর বাই সাইন আলফা। তাহলে আমরা যদি কোনো জায়গায় এরকম তিনটে ফোর্স খুঁজে পাই, তাহলে তাদের রেশিও গুলো পরস্পর কি হয়ে যাবে? সমান হবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বুঝতে পেরেছি? ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? ওকে, তাহলে এই হচ্ছে গল্প। তাহলে ল্যামিজ থিওরেম থেকে আমরা এগুলো খুঁজে পাই। তাহলে তিনটে ফোর্সের আন্ডারে যে কোনো একটা বডিকে ইকুইলিব্রিয়ামে আনতে পারবো, এবং তার লজিক গুলো আমরা সবটাই প্রায় ক্লিয়ার করে ফেলেছি, এবং এগুলো আমরা ইন ডিটেল একটু বইয়ে পড়ে নেব। কিন্তু আমাদের বেশিরভাগ প্রশ্নই যদি ম্যাথমেটিক্যাল দেখো বা প্রবলেম টাইপের দেখো, সেগুলো সব সেন্টার অফ মাস রিলেটেড আসবে, আর মোমেন্ট অফ ফোর্স। এখান থেকে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম আসে না, এখান থেকে তোমাদের অ্যাসারশন রিজন বা এরকম টাইপের ছোট কোনো শর্ট
যেগুলো আমাদের থিওরি বেসড কোশ্চেন সেগুলো আসতে পারে, বাট ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো সব ওখান থেকে আসবে। আজকে যে 5, 6টা 7টা অঙ্ক করাবো সেটা করাতে যথেষ্ট সময় লেগে যাবে, অ্যান্ড দ্যাটস ভেরি ভেরি গুড কোশ্চেন্স, খুব ভালো কোশ্চেন্স সেগুলো। চলো দেখি, সেন্টার অফ গ্র্যাভিটি কাকে বলে? কোনো একটা বডির যে বিন্দু দিয়ে তার সমস্ত ওজন কাজ করে, ওয়েট কাজ করে, তাকে বলা হয় তার সেন্টার অফ গ্র্যাভিটি। যে কোনো একটা সিমেট্রিক্যাল বডির সেন্টার অফ মাস যেখানে আছে না, সেন্টার অফ গ্র্যাভিটিও সেখানেই আছে, তাই না? সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি সেম জায়গাতে আছে, যদি সেটা ইউনিফর্ম হয়। তাহলে সেন্টার অফ মাস যেমন ছিল ভরের কেন্দ্র, সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে সেরকম ভারের কেন্দ্র, এই জন্য একে বলা হয় ভার কেন্দ্র, সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ মাস একটা বডির ইউনিক পয়েন্ট, সেরকমই সেন্টার অফ গ্র্যাভিটিও একটা বডির ইউনিক পয়েন্ট। একটা বডির কখনো দুটো সেন্টার অফ গ্র্যাভিটি থাকতে পারে না, একটাই সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে। যেমন ধরো আমরা যদি এই রডটাকে দেখি, এই রডের বা এই লাঠিটার প্রত্যেকটা জায়গায় মাস আছে, তাহলে প্রত্যেকটা বিন্দু দিয়ে তার ওজন কাজ করছে। এবার এই বডিটাকে রিপ্লেস করে যদি আমি তার বদলে একটা পয়েন্ট বসিয়ে দিই যেদিক দিয়ে তার সমস্ত ওজন কাজ করছে, তাকে বলা হবে তার সেন্টার অফ গ্র্যাভিটি। যেমন এক্সাম্পল দিচ্ছি, আমি যদি এই বডিটার মিডল পজিশনে মোটামুটি আমি আঙুলটাকে আমরা রাখতে পারি, তাহলে পরে দেখবো সেই বডিটা আন্ডার মোটামুটি সেন্টার অফ গ্র্যাভিটি বা আন্ডার গ্র্যাভিটিতে সে স্টেবল করে যাবে, সে সামান্য পরিমাণ স্টেবল করবে। এই এটা তার সেন্টার অফ গ্র্যাভিটি, যেখানে ও মোটামুটি স্টেবল পজিশন আছে। তার মানে এই পুরো রডের সমস্ত মাস এই বিন্দু দিয়ে কাজ করছে। তুমি এভাবেও ভাবতে পারো, এখান থেকে হাফ আর এখান থেকে হাফ, এর টর্ক আর এর টর্ক যা আছে সেই দুটো কি হচ্ছে সেম। কোনোভাবে যদি আমি পয়েন্টটাকে এদিকে সরিয়ে দিই, দেখো এইদিকের মাস বেড়ে যাবে, এদিকের মাস বাড়লে এদিকের টর্ক বেশি হবে, এমজি টর্ক বেশি হবে, তাহলে বডিটা এইদিকে পড়ে যাবে। আমি যদি আঙুলটাকে এইদিকে সরিয়ে দিই, তাহলে এইদিকে মাস বাড়বে, দেখো এদিকে সরিয়ে দিলে এদিকের মাস বাড়বে, এদিকের মাস বাড়লো মানে এখানকার টর্ক বাড়লো, সেই বডিটা এদিকে ঘুরে যাবে, লাইক দিস। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে যেই দিকে মাস বেশি সেদিকে তার কি কাজ করলো বেশি, টর্ক কাজ করলো। ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? বুঝতে পারলাম এটা মোটামুটি? তো এই হচ্ছে গল্প। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি একটা ইউনিক পয়েন্ট, আমরা জাস্ট একটু পড়ে নেবো, আর কিছুই বেশি কিছু লাগবে না। ডিফারেন্স বিটুইন সেন্টার অফ মাস এন্ড সেন্টার অফ গ্র্যাভিটি আমরা একটু আগে দেখলাম, পড়লাম, একটু বুঝে নিও, লাগবে না বেশি কিছু। চলো, ইকুইলিব্রিয়াম অফ বডি আন্ডার গ্র্যাভিটি, স্টেবল, আনস্টেবল এন্ড তোমার হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম, এটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, স্টেবল ইকুইলিব্রিয়াম কাকে বলে আর আনস্টেবল বা কাকে বলে? এই যে আমরা চুপচাপ কোনো একটা বডি বসে আছি, এগুলো সব হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়ামে আছি। কি করে স্টেবল ইকুইলিব্রিয়ামে আছি? আমাদের ইকুইলিব্রিয়ামটা কেন আনস্টেবল নয়? তাহলে আনস্টেবল ইকুইলিব্রিয়াম কাকে বলে তা বোঝার চেষ্টা করি। ধরো কোনো একটা জায়গায় এরকম কিছু একটা বই বা কোনো একটা পাটাতন রাখা আছে, তার উপর আমি যে কোনো একটা কিছু বডিকে রেখেছি। এই যে মোবাইলটাকে আমি এখানে রেখেছি, মোবাইলটাকে আমি দুটো ভাবে এখানে স্টেবল পজিশনে রাখতে পারবো। স্টেবল কেন বলছি? দুটো স্টেবল হতে পারে, স্টেবল অর আনস্টেবল হতে পারে। তো এইটা একটা পজিশন স্টেবল, দেখতে পাচ্ছ, এইভাবে রাখতে পারি, দ্যাটস দ্য ফার্স্ট থিং। আর কোনো কোনো ক্ষেত্রে আমরা এইভাবেও রাখতে পারবো, যদি বক্সি মোবাইল হয়, যে মোবাইলগুলো একটু বক্স প্যাটার্নের দেখবে, তাহলে সেগুলোকে এইভাবে রাখা যায়। আমি এখন রাখার রিস্ক নেব না, দামি ফোন আছে বলে, তো এইভাবে রাখা যায়। আমি কথা মানে বলছি, এইভাবে রাখলে কিছুক্ষণ হয়তো থাকবে, দিয়ে পড়ে যাবে, আমি কথা মানে বলছি। দেখবে টেবিল ফেবিল অনেক সময় রাখা যায় যদি সমান হয়। তাহলে দুটো পজিশনে ও থাকলো, এই দুটো বাদে তুমি যে কোনো পজিশনে রাখার চেষ্টা করো, জাস্ট পড়ে যাবে আর থাকবে না। তার মানে এইটা একটা তার স্টেবল পজিশন, এটা হচ্ছে তার একটা স্টেবল পজিশন। এবার এই পজিশনে বডিটাকে রেখেছি, ফার্স্ট ভাবো এইভাবে। এবার এটা হচ্ছে তার একটা পজিশন, এই পজিশন থেকে বডিটাকে সামান্য ডিফ্লেক্ট করলাম, মানে বিচ্যুত করলাম। তাহলে আমি ওকে ডিফ্লেক্ট করলাম, দেখো ডিফ্লেকশন, স্টেবল থেকে সরালাম। যেখানে স্টেবল পজিশন ছিল সেখান থেকে সামান্য পরিমাণ বডিটাকে আমি কি করলাম, সরালাম, বডিটা আবার আগের পজিশনে ফেরত চলে এলো। আমি দেখো অনেকটা ডিফ্লেক্ট করছি, তাও আগের পজিশনে ফেরত আসছে, মানে সামহাউ ওই স্টেবিলিটিটা ওর খুব ভালো লাগছে। তাই এটাকে বলা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। এটা হচ্ছে তার সব থেকে সুস্থিত সাম্য, স্টেবল ইকুইলিব্রিয়াম। কারণ ওকে ডিফ্লেক্ট করার পরও সে আবার ওইখানে আসার চেষ্টা করছে। এটা হলো স্টেবল ইকুইলিব্রিয়াম। এবার আনস্টেবল ইকুইলিব্রিয়াম কাকে বলে? ধরো বডিটাকে এভাবে রেখেছি, কনসিডার করো, এভাবে এভাবে রেখেছি। এবার এভাবে রেখে দিলে বডিটা স্টেবল আছে, কথা মনে বলছি, স্টেবল আছে, স্টেবল। এবার আমি কি করলাম, ওকে ডিফ্লেক্ট করলাম, এই ডিফ্লেক্ট করলাম ওকে, ও কি আবার আগের অবস্থায় ফিরবে? দেখো ও নতুন সাম্য অবস্থা পেয়ে গেল, আগের অবস্থায় ফিরলো না। কিন্তু দেখো এই অবস্থা থেকে আবার আগের অবস্থায় চলে আসছে। এইখানে ছিল, ওকে ডিফ্লেক্ট করলাম, ও আবার এইদিকে আসার কথা ছিল, এলো না, নতুন সাম্য অবস্থা পেয়ে গেল। এইটাকে বলা হবে তাহলে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে কোন একটা বডির স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম কাকে বলে? যদি সেই বডিটাকে ইকুইলিব্রিয়াম থেকে সামান্য ডিফ্লেক্ট করো, দিয়ে সে আবার পুনরায় আগের ইকুইলিব্রিয়ামে চলে আসে বা পজিশনে চলে আসে, এটাকে বলা হবে স্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি তাকে ডিফ্লেক্ট করো,
এবং একটা নতুন ইকুইলিব্রিয়াম সে পেয়ে যায়, নতুন ইকুইলিব্রিয়াম পেয়ে গেল। যেমন বডিটাকে আমরা এইভাবে রেখেছিলাম যখন, তখন আমি তাকে স্লাইডলি ডিফ্লেক্ট করলাম, ও পড়ে গেল, নতুন ইকুইলিব্রিয়াম পেয়ে গেল। এটা হচ্ছে কি আমাদের আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে স্যার নিউট্রাল ইকুইলিব্রিয়াম কাকে বলে? চলো উদাহরণ দিচ্ছি। নিউট্রাল ইকুইলিব্রিয়াম হচ্ছে কোন একটা বডি ইকুইলিব্রিয়ামে আছে, কথা মনে ভাবো, একটা বডি ইকুইলিব্রিয়ামে আছে, ওকে সামান্য ডিফ্লেক্ট করলাম, এই জায়গাটাতে তার নতুন ইকুইলিব্রিয়াম পেয়ে গেল। মানে এইভাবে ছিল ইকুইলিব্রিয়াম, কিন্তু আমি ওকে ডিফ্লেক্ট করলাম, এখানেও নতুন ইকুইলিব্রিয়াম পেয়ে গেল। তাহলে এই ইকুইলিব্রিয়ামটাকে বলবো তখন নিউট্রাল ইকুইলিব্রিয়াম। সেটা পাওয়া যাবে কি করে? পাওয়া যায়, একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝবা। ধরো ফুটবল জলের বা পুকুরের উপর বা তুমি টাবে ভাসিয়ে রেখেছো, কোনো বাতাস কিছু নাই, চুপচাপ আছে, স্টেবল এক জায়গায় আছে ফুটবল, এমন ভাবে না ফুটবল দৌড়ে বেড়াচ্ছে। এবার ফুটবলটার ইকুইলিব্রিয়াম কেন আছে? কারণ সেই বডিটার ওয়েট, ফুটবলের ওয়েট আর প্লবতা পরস্পর কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তাহলে প্লবতা আর ওয়েট পরস্পর যেহেতু সমান হয়ে গেছে, সেই জন্য বডি আন্ডার ইকুইলিব্রিয়াম আছে। এখন ফুটবলটাকে নিয়ে সামান্য খুব হালকা করে একটু একটু ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে আমি কি তাকে ডিফ্লেক্ট করলাম? হ্যাঁ স্যার। এবার এইভাবে ঘুরিয়ে রেখে দিলে দেখবে ওইভাবেই ফুটবল থেকে যাবে। তুই বলো স্যার আমি তো ঘুরিয়ে দিচ্ছি, রোটেট করবে, আবে তুই কি এইভাবে ঘুরিয়ে দিচ্ছি? না, আস্তে করে নিয়ে টিল্ট করা, জাস্ট টিল্ট করা, আস্তে করে একটু সরিয়ে দিলাম, টিল্ট করে দিলাম, দেখবে ওই পজিশনে ফুটবলটা ভাসবে। তাহলে আমি বডিটাকে ডিফ্লেক্ট কি করলাম? হ্যাঁ করলাম তো ডিফ্লেক্ট, এবং সে ওই পজিশনে আবার কি করলো? ভাসতে শুরু করলো। তাহলে এইটা হচ্ছে তার নিউট্রাল ইকুইলিব্রিয়াম। তাহলে কোনো বডি বা একটা ক্যামডিস বল বা i20 যে বলগুলো খেলো তোমরা, ওগুলোকে জলে ভাসলে পরে একটু একটু ঘুরিয়ে দিলে পরে সে সেই অবস্থাতেই ভাসবে, ও কখনো তার ইকুইলিব্রিয়াম চেঞ্জ করে না। কারণ কি? প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে তার কি? ইকুইলিব্রিয়াম। সেগুলো সব হচ্ছে কি? স্টেবল ইকুইলিব্রিয়াম। কারণ স্টেবল ইকুইলিব্রিয়ামে সে সবসময় স্টেবল থাকতে চায়। এবার স্টেবল ইকুইলিব্রিয়ামের মধ্যে একটা কথা বুঝলা কি স্যার? দেখুন ওর এই জায়গাটা মনে হচ্ছে বেশি স্টেবল, এইটা স্টেবল হলো না। তার মূল কারণ কি? এই এরিয়াটা, এই এরিয়াটা যত এই বিস্তৃতি বা এটা যত বড় হবে, যেখানে আমি বডিটাকে রাখবো, সেই বডির স্টেবিলিটি তত বেশি হবে, সেই বডির স্টেবিলিটি তত বেশি হবে। অর্থাৎ পাদদেশের বিস্তৃতি, দ্যাট মিনস যে পার্ট তাকে রাখবো সেটা যত বেশি হবে, বড় হবে, চওড়া হবে, সে তত বেশি স্টেবল হবে, সে তত বেশি স্টেবল হবে। 2 নম্বর, একটা বডি স্টেবিলিটি হওয়ার জন্য তার সেন্টার অফ গ্র্যাভিটি বা মাসকে নিচে থাকতে হবে। যত বেশি নিচে থাকবে সেই বডি তত বেশি স্টেবল হবে। একটা উদাহরণ দিচ্ছি, যে ছোটবেলায় দেখবে একটা মানে প্লাস্টিকের ভিতরে হাওয়া ভরা খেলনা বেলুন টাইপের, কিন্তু তার তলে বালি দেওয়া থাকে। এবার ওকে যদি পাঞ্চ করো, ও একদম শুয়ে যাবে, কিন্তু আবার উঠে চলে আসবে আন্ডারটেকারের মতো, ঠিক আছে? যে ওকে যদি শুয়ে দেওয়া হয়, পাঞ্চিং ব্যাগে অনেক সময় প্র্যাকটিস করে, যে একদম পুরো মেরে শুয়ে দিলে পরে ওই খেলনাটা আবার উঠে চলে আসবে। তার কারণ কি? না তো ওর নিচে কি থাকে? বালি দেওয়া থাকে। ওই বালিটা কি হয়? খুব ভারী, আর পুরো স্ট্রাকচারটা তো হাওয়া দিয়ে ভর্তি। তাহলে ওপরে তো কিছু মাস নাই, সমস্ত মাস কোথায় আছে? বালিতে। আর বালি একদম মাটি টাচ করে বসে আছে, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি একদম মাটির সাথে টাচ করে বসে আছে। তো সেন্টার অফ গ্র্যাভিটি যেহেতু মাটি টাচ করে বসে আছে, সেন্টার অফ গ্র্যাভিটি তো নড়বে না ওখান থেকে, এটা স্টেবল। সেই জন্য কি হচ্ছে? ওকে সরিয়ে দিলে আবার উপরে চলে আসছে। তাহলে এইভাবে সেই বডিটার অ্যাকচুয়ালি সেন্টার অফ গ্র্যাভিটিকে কাজে লাগিয়ে আমরা সেই খেলনাটাকে বানাতে পেরেছি। ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি যত নিচে হবে সেই বডি। সেই জন্য দেখবে একটা লম্বা ব্যক্তি সহজে উল্টে পড়ে যাওয়া খুব সহজ, কিন্তু একটা নাটা যে হবে তার সহজে উল্টে যাবে না। সেই জন্য মোটামুটি যারা খুব ভালো ড্রিবলার হয়, তারা মোটামুটি হাইটটা খুব লম্বা হয় না। ব্যতিক্রম থাকতে পারে ভাই, ব্যতিক্রম থাকতেই পারে। মানে মারাদোনা, মেসি, মোটামুটি এরা ভালো ড্রিবলার, এরা খুব হাইটে বড় লম্বা নয়, খুব হাইটে লম্বা ড্রিবলার খুব 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 কম আছে। এবার প্র্যাকটিসের জন্য হতে পারে, সেটা আলাদা কথা, বাট এই ন্যাচারাল এরকম হয় না। যেমন আমার কাছে আমার সেন্টার অফ গ্র্যাভিটি দেখো উঁচুতে আছে, কিন্তু একটা নাটা যে হবে তার সেন্টার অফ গ্র্যাভিটি তো নিচে আছে, তো তাকে ঠেলে দিলেও পড়বে না, কিন্তু আমাকে ঠেলে দিলে আমি পড়ে যাওয়ার চান্স অনেকটা বেশি, অনেকটা বেশি। আস্তে বাবা, মারাপিট শুরু করে দিও না। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি যত নিচে থাকবে একটা বডি তত স্টেবল হবে। সেজন্য যখন আমরা জাহাজে আস্তে লোডিং করি মালপত্র, তখন ভারী জিনিসগুলোকে কোথায় রাখি? নিচে, আর হালকা জিনিসগুলোকে ওপরে রাখি। ভারী জিনিস যদি নিচে থাকে, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কি থাকবে? নিচে থাকবে, জাহাজ স্টেবল থাকবে, কারণ নিচে আছে। কিন্তু ভাবো যে ভারী জিনিসগুলোকে ওপরে রেখে দিয়েছো, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি ওপরে চলে যাচ্ছে, তাহলে যদি বডিটা টিল্ট হয় তাহলে দেখো রোটেট হয়ে যাবে, কারণ সেন্টার অফ গ্র্যাভিটি তো উপরে আছে। আর একটা বডি রোটেট করবে সবসময় তার সেন্টার অফ গ্র্যাভিটি রেসপেক্টে। আমরা সেটা কোথায় পড়েছিলাম? আগের দিনের যে লাস্ট টপিক পড়েছিলাম, টপলিং অফ এ কার। সেজন্য আমরা ওখানে বুঝলাম যে ল্যাম্বরগিনির গাড়ির হাইট কি করা হয়? কম করা হয়,
যাতে সে পাল্টি না খায়। মনে পড়ছে ব্যাপারটা? ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি ভাই এখানে ম্যাটার করছে, ঠিক আছে? আস্তে। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি তোমার যত নিচে হবে সেই বডি তত বেশি কি হবে? স্টেবল হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? ইজ ইট ক্লিয়ার? বোঝাতে পেরেছি সবাইকে? তাহলে স্টেবল, আনস্টেবল এন্ড নিউট্রাল ইকুইলিব্রিয়াম, আই হোপ কোনো রকমের সমস্যা হওয়া উচিত নয়, মোটামুটি সবাই বুঝতে পেরেছি। এখান থেকে যদি থিওরিটিক্যাল কিছু কোশ্চেন্স আছে সেই কোশ্চেন্স গুলো আমরা আই হোপ অ্যান্সার করতে পারবো। কোশ্চেনে ফিরছি আমরা, চলো ফার্স্ট কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করবো, কথা বলবে না প্লিজ। চলো এক এক করে কোশ্চেন গুলো সব দেখবো। ফার্স্ট কোশ্চেন তাকাও, বলছে কোশ্চেনটা খুব ফেমাস এন্ড পরীক্ষায় প্রচুর বার এসছে। আই হোপ কোনো না কোনো স্কুল এই কোশ্চেনটা দেবে, এই টাইপের কোশ্চেন, এইটাই নয় এই টাইপের কোশ্চেন দেবে। কি কোশ্চেন বলছে দেখো, বলছে 40 সেন্টিমিটার ব্যাসার্ধের এবং 2 কেজি ভরের একটি চাকা 20 সেমি উচ্চতার একটি বাধার সংস্পর্শে আছে। কনসিডার করো যে এখানে একটা এরকম চাকা আছে। কি হয়েছিস বাবা? কি ক্লিক হয়ে গেছে? আস্তে। বাবু তাকাও, নাকে বল লাগানো আছে আমার, মুখেরও নাই তো, হাসছো কেন? তো লাল লাল লেখা আছে, কিছু আছে নাকি? না ইমাজিন করছো নাকি এইভাবে আমাকে? নাকে একটা বল, হাতে আমাকে জাগলিং করছি, এত হাসছো কেন? আমি কি দেখতে এতটা খারাপ লাগছে? চলো ক্লিয়ার হয়েছে? কোশ্চেন পড়বো তো। একটা 40 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বড় টায়ার লাইক সাবস্টেন্স বা চাকা আছে, এটা সেন্টার এখানে, এটা হচ্ছে 40 সেমি। এবার কি হচ্ছে, এখানে 20 সেমি হাইটের একটা বাধা দেওয়া আছে। আচ্ছা এটা কি একে ওভারকাম করতে পারে? হ্যাঁ করতে পারে। নিজে নিজে তো পারছে না, তাহলে আমাকে কি বলছে? একটা ফোর্স দাও, ঠেলো। তাহলে একটা ফোর্স দেবো, চলো। এবার ওকে একটা ফোর্স দিলাম, ফোর্সটা এই বরাবর কাজ করালাম, ক্লিয়ার? একটা ফোর্স দিলাম। আমাকে প্রশ্ন হচ্ছে এই ফোর্সটা কত দেবো যাতে বডিটা জাস্ট ওভারকাম করে। আচ্ছা এখান থেকে ওভারকাম করছে মানে ওকে রোটেট হতে হবে, হ্যাঁ না বলো? ওকে ঘুরতে হবে। এবার বলতো কোন বিন্দু সাপেক্ষে ঘুরবে? স্যার এই বিন্দু সাপেক্ষে ঘুরবে, হ্যাঁ না বলবি? কারণ এই বিন্দু সাপেক্ষে তো রোটেট করবে। তার মানে এখানে আমাকে টর্ক বার করতে হবে বা মোমেন্ট অফ ফোর্স বার করতে হবে। এবার বলতো মিনিমাম সেই বডিটার মোমেন্ট অফ ফোর্স যদি বার করতে চায় তাহলে তো ইজি হয়ে যাবে। তাহলে এই বডিটার ওজন কোন দিকে কাজ করছে? স্যার নিচে সোজা এই দিক দিয়ে কাজ করছে, তাহলে এইটা হচ্ছে তার এমজি, নিচে কাজ করছে, ক্লিয়ার? আর রোটেট করবে সে এই বিন্দু দিয়ে। চল ভাব এই ফোর্সটা দিয়ে কাজ করছে, তাহলে এইটা কি তার লম্ব দূরত্ব? হ্যাঁ না বলতো? এক্স। এইটা কি তার লম্ব দূরত্ব? হ্যাঁ স্যার এক্স। তো তার মানে আমি যদি এই ফোর্সের মোমেন্ট অফ ফোর্স বার করতে চাই এই ডিসটেন্সটা আমার দরকার, হ্যাঁ না বল? তাই কি শিখিয়েছি যে বিন্দু থেকে ঘুরবে তার লম্ব দূরত্ব, ক্লিয়ার হয়েছে? আর দেখ এই ফোর্সের এই দিকে কাজ করছে, তাহলে লম্ব দূরত্বটা নিশ্চয়ই এইটা হবে। আচ্ছা এইটা মানে তো এইটা, এই পুরো 40, এইটুকু 20, তাহলে নো ডাউট এটা কত? 20। এটা নিয়ে তো কোনো আপত্তি নাই। আর যেহেতু রেডিয়াস তুই বুঝতে পারছিস এইটাও কত হবে? 40 হবে নাকি রে? রেডিয়াস তো, ঠিক তো? তো স্যার এইটাও 40, এটা 20 আর এটা হচ্ছে এক্স, তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা তো বার করেই নিতে পারবো। কত হবে? √40 স্কোয়ার মাইনাস কত হয়ে যাবে? 20 এর স্কোয়ার, হ্যাঁ না বলবি? তাহলে কত হচ্ছে? √1200। 1200 মানে 3 4 1200, তাহলে 20√3 নাকি? তাহলে এক্স হয়ে যাচ্ছে 20√3 সেমি, কোনো সমস্যা নেই। এবার এই বডিটাকে রোটেট করাতে হবে। আচ্ছা এই বডিটা রোটেট কেন করতে পারছে না? বিকজ অফ দ্যাট এমজি নাকি? এমজির জন্য, এমজির জন্য ও রোটেট করতে পারছে না। তাহলে এমজি ফোর্স এদিকে কাজ করছে আর ডিসটেন্সটা হচ্ছে এক্স, তাহলে এমজির জন্য এখানে টর্ক কত হচ্ছে? স্যার এমজির জন্য টর্ক হচ্ছে এমজি ইনটু কত? এক্স। আর এই টর্ককে বা মোমেন্ট অফ ফোর্সকে ওভারকাম করবে কে? স্যার এই ফোর্সটা এফ। এফ ওকে এইভাবে ঘোরাবে, তাহলে এই ফোর্স আর এই ফোর্স যদি মোমেন্ট অফ ফোর্স সেম হয়ে যায় তাহলে বডি কি হবে? রোটেট করে যাবে। তাহলে এফ ইনটু কত? 20। এফ ইনটু 20। এবার এম এর ভ্যালু বসাও, এম কত? 2, তাহলে 2g ইনটু এক্স এর ভ্যালু কত রে? 20√3 সমান এফ ইনটু 20। তাহলে 20 20 কেটে গেলে এফ সমান পড়ে থাকছে
2√3 জি। এবার কেজিটা লিখে রেখেছে কেন? একক। আর ইন্টু জি, এই দেখো জি। সো 2√3, সরি এই তো সি 2√3, কি দেখছি? ক্লিয়ার হলো? উত্তর কইটুকু হলো বলতো? এইটুকু। আর তুই যদি এইটুকু দেখতে যাস, তুই নির্ঘাত ফেল করবি, পারবি না করতে। তোকে জানতে হবে এই পুরো জিনিসটা। তো যদি মনে হয় শুধু এইটুকু করে নিলে আমার অঙ্ক হয়ে গেল, আবে মুখস্থ, এখানে কত কনসেপ্ট আছে পুরো বুঝালাম। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি? চলো 14 কোশ্চেনটা দেখবো এবার। 13 কি সবার ক্লিয়ার হয়েছে? কয়টাতে যাব? কারোর বুঝতে অসুবিধা কোনো জায়গা হয়েছে? 14, চলো 14 কোশ্চেন পড়বো। 14 কোশ্চেন পড়বে। কোশ্চেনটা প্রত্যেকে একবার পড়ে নাও প্লিজ। কোশ্চেনটা প্রত্যেকে একবার পড়ে নাও। বলছে ক্যাপিটাল এম ভর এবং এ ব্যাসার্ধের একটি নিরেট গোলক এইচ উচ্চতা বিশিষ্ট একটি নততলের উচ্চতম বিন্দু থেকে না পিছলে গড়িয়ে গড়িয়ে পড়ছে। না পিছলে গড়িয়ে নামছে। গোলকটি যখন নততলের নিম্নতম বিন্দুতে পৌঁছায় তখন গোলকটির ভর কেন্দ্রের দ্রুতি কত? দ্যাট মিনস আমাকে এরকম একটা সিচুয়েশন দিয়েছে, এখান থেকে গোলকটা এখানে আসছে, এই জায়গাটায় তার ভর কেন্দ্র। আচ্ছা ভর কেন্দ্র মানেই কি বডিটার ভেলোসিটি? হ্যাঁ না বলো, বডিটা বার করতে হবে। বলো, যখন সে নততলে এইচ হাইটে ওপরে বসে আছে তখন তার এনার্জি কত রে? mgh পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ না বল, এই এনার্জি কি এখানে তার গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে? হ্যাঁ স্যার। এবার যেহেতু দেখ ভর কেন্দ্র ভি বেগে নামছে, ভর কেন্দ্র ভি বেগে নামছে সোজা, দেখ ভালো করে দেখ, ভর বেগের বেগ কিন্তু ভি সোজা নামছে, তাই ভর বেগের জন্য তার ভর বেগের গতিশক্তি কত হবে? স্যার হাফ এম ভি স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার? তাহলে কি অঙ্ক হয়ে গেল? না, হবে না। কেন? বডিটা তো শুধু এইভাবে পড়ছে না, ও তো রোটেট করছে না। তো রোটেট করার জন্য তার রোটেশনাল কাইনেটিক এনার্জিও দরকার, যেটা হচ্ছে আবর্ত গতিশক্তি। আবর্ত গতিশক্তির মান তো এখনো পড়িসনি, পড়বি পরের চ্যাপ্টারে, হাফ আই ওমেগা স্কোয়ার। এটা মাথায় রাখবি। এখানে আই কি পুরোটা বুঝিয়ে দিচ্ছে। আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা পরের ক্লাসে বা পরের চ্যাপ্টারে বোঝাবো। এবং নিরেট গোলক, দেখ কোশ্চেনটা দিয়েছিল আমাকে নিরেট গোলক, নিরেট গোলকের ক্ষেত্রে আই এর ভ্যালু মুখস্থ থাকে, কত হয়? 2/5 এম ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। এখানে ব্যাসার্ধ কত দিয়েছে? স্কোয়ার। আর ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, এবং ওমেগা মানে জানিস কত হবে? ভি বাই এ। কেন? ভি সমান ওমেগা আর। হ্যাঁ না বলবি? তাহলে ভি সমান ওমেগা বাই এ হয়ে গেল। চলো এবার ভ্যালুগুলো বসা। তো এম জি এইচ সমান হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ ইন্টু 2/5 এম এ স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার বাই এ স্কোয়ার। এ স্কোয়ার স্কোয়ার কেটে গেল, 2 কেটে গেল। তাই দেখ এম ভি স্কোয়ার কমন নিলে হাফ প্লাস 2/5 পড়ে থাকছে। তাই দেখতে পাচ্ছিস 5 প্লাস 2 7 নাকি? 5 প্লাস 2 কত? 7। তাহলে এম ভি স্কোয়ার ইন্টু 7/10 এম জি এইচ। এটা ক্যাপিটাল এম হবে, মাস যেহেতু ক্যাপিটাল এম। তো এম এম কেটে গেল, তাহলে ভি স্কোয়ার সমান 10/7 জি এইচ, ভি সমান 10/7 জি এইচ টু দি পাওয়ার হাফ, এন্ড দ্যাট ইজ ইউর অ্যান্সার। 10/7 কি? কোন জায়গায় সমস্যা? কি সমস্যা? ও এটা 1/5 হবে। এবার ঠিক আছে তো নাকি? যাও ক্লিয়ার? এটা ঠিক আছে? 7/10 হবে তো? 5 প্লাস 2 ক্লিয়ার? তাহলে 13 হলো, 14 হলো। ক্লিয়ার? বুঝতে পারলাম। চলো 15 কোশ্চেন দেখবো। আস্তে, আগের স্লাইড। বৃষ্টি কি আবার শুরু হলো? আজ পড়াটা ক্যান্সেল করে দিলে ভালো করতাম না। কেউ একজন তো মেসেজ করতিস যে স্যার আজ পড়াবেন, কেউ মেসেজ করেনি।
আমাকে কেউ একজন বলতো যে স্যার আজ পড়াবেন, তাহলেই তো আমার মনে বল পেতাম। হ্যাঁ, পড়াবো না। যাও, সিলেবাসও শেষ করতে হবে ভাই, কমন। চলো দেখি, সরোজ 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 আমার উপর রাগ করে আছে, কারণ পিডিএফটা দেওয়া হয়নি না, আজকে দিদি। সরোজ 3 বার বলেছে এই সপ্তাহে। কোশ্চেন দেখবো, বলো কুন্তল কিভাবে কোশ্চেনটা অ্যাটেম্প্ট করবো। বলছে তাকাবে, একটা এল বাহুর ঘনক কে তুমি একটা মিউ ফ্রিকশন কোএফিসিয়েন্ট যুক্ত তলের উপর রেখেছো, এবং তুমি মিউটাকে এত বেশি করেছো যে ওপর দিয়ে একটা ফোর্স দিলে একটা পিছলাবে না। পিছলাবে না তাহলে কি ঘুরে যাবে, টপল খাবে, উল্টে যাবে, বুঝতে পারছো ব্যাপারটা? এবার আমাকে সেটাই বার করতে বলছে, ফোর্সের ভ্যালু কত হবে যাতে করে ওর টপল খাবে। চলো, ওর টপল খাবে তাহলে কোন বিন্দু সাপেক্ষে ঘুরবে? এই বিন্দু সাপেক্ষে। হ্যাঁ না বলবি রে, কি হয়েছে রে? এই বিন্দু সাপেক্ষে ঘুরবে তো। একটা ঘনক কে যখন ঘোরাবে তখন এই বিন্দু সাপেক্ষে ঘুরবে তো। দেখ, রোটেট তো এইভাবে করবে, বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে এই বিন্দু সাপেক্ষে রোটেট করবে। তাহলে ফোর্সটা যখন এইদিকে কাজ করছে, এই বিন্দু সাপেক্ষে ফোর্সের মোমেন্ট কত হবে? এফ ইন্টু এল। হ্যাঁ না বল, এফ ইন্টু এল, ঠিক। আর এই পুরো বডির মাস কোথায় কাজ করছে? সেন্টার অফ মাসে। সেন্টার অফ মাস কোথায় বসে আছে স্যার? মিডিলে। এইদিকে কাজ করছে কি? এমজি। তাহলে বলতো এখানে যদি এমজি কাজ করে, এই ডিস্টেন্সটা কি দরকার আমার? হ্যাঁ না বলবি, এই ডিস্টেন্সটা কত হবে? এল বাই 2। তাহলে এর মোমেন্ট এই বিন্দু সাপেক্ষে কত? এল বাই 2। তাহলে এটা সমান যদি এমজি ইন্টু এল বাই 2 হয়ে যায়, তাহলে এফ সমান পেয়ে গেলি কত? এমজি বাই 2, এন্ড দ্যাট ইজ ইউর অ্যান্সার। দেখো, সিম্পল কথা বলছি, আমি বোঝানোর চেষ্টা করছি, বুঝছো না তোমরা, সেটা আলাদা কথা। সিম্পল কথা, মোমেন্ট অফ ফোর্স ক্যালকুলেট করতে হবে। যেই দিক দিয়ে ফোর্স কাজ করছে, যেখান থেকে ঘুরবে তার লম্ব দূরত্ব, বাস। দেখো এমজি কোথায় কাজ করছে? এমজি সোজা নিচে কাজ করছে, ঘুরবে এই বিন্দু দিয়ে। আবে তো এই দূরত্বটা দরকার না, ওই দূরত্ব দরকার তো, বুঝতে পারলি ব্যাপারটা? এদিকে রাখা, ফোর্স কাজ করছিল এইদিকে, এই বিন্দু সাপেক্ষে ঘুরবে, তাহলে ডিস্টেন্স তো এইটা দরকার না, এই ডিস্টেন্সটা তো এল। এই গল্পটা বোঝো। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? 15 হলো। চলো, এই কোশ্চেনটা ফ্যান্টাস্টিক কোশ্চেন, 16 কোশ্চেন দেখবো। চলো তাকাবে একটু, আস্তে বাবা প্লিজ তাকাবে। কোশ্চেনটা আগে একবার বা দুবার পড়ো, কোশ্চেনটা খুব ভালো। আর এই কোশ্চেন করলে অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। মাথাটা ঠান্ডা রেখে কোশ্চেনটা সলভ করবো, নাহলে কোশ্চেন ভুলে যাবে। একটু দেখবো 16 কোশ্চেনটা। চলো পড়ে নাও কোশ্চেনটা আগে। আচ্ছা হয়েছে, গল্প করতে তো শুরু করে দিলা নাকি? এমনি মনে পড়লে আবল তাবল একটা পড়ে নিয়ে ছড়ার মতো পড়া, মানে বুঝো তো? ফিজিক্সের অঙ্ক, ফিজিক্সের অঙ্ক পড়া বোঝো তো? বাংলা গল্প করছিস না বাবা, প্রত্যেকটা লাইনের মানে আছে। আগে দিনই কোশ্চেন আটকে গেছিল। 5 মিটার দীর্ঘ, দেখো 5 মিটার দীর্ঘ একটা মই, এই অঙ্ক আগেও করেছি ফ্রিকশন চ্যাপ্টারে, মনে করে দেখ, বা সার্কুলার মোশন কোন একটা চ্যাপ্টার করেছি। 5 মিটার দীর্ঘ 20 কেজি ওজনের একটা মইকে তুমি এভাবে রেখেছো, তাহলে মইটা চুপচাপ ঠিকঠাক আছে। কিভাবে? অ্যাঙ্গেলটা তুমি এখানে বানিয়েছো 60 ডিগ্রি, মই কোনো সমস্যা নাই। এবার বল, ডেইলি লাইফ ভাব, এখান দিয়ে যদি একটা ব্যক্তি উঠতে শুরু করে, তোর মনে হয় মইটা পিছলে যাবে না? দেখ, যত হাইট বাড়বে পিছলে যাওয়ার সম্ভাবনাও তত বাড়বে। আমার প্রশ্ন, কতটা হাইট উঠলে পরে জাস্ট না পিছলেও থাকবে? এটাই কি কোশ্চেন? যে ওই ব্যক্তি মই বরাবর কত দূর উঠলে মইটি পিছলে যাওয়ার উপক্রম করবে, মানে কি জাস্ট পিছলাবে এরকম। তার মানে তার থেকে এক ধাপ নিচে চলে গেলে আর পিছলাবে না? হ্যাঁ না বলবি? কোশ্চেনটা বুঝতে পেরেছিস? বলে এই কোশ্চেনটা ডেইলি লাইফের কোশ্চেন নয়,
তো রেগুলার এগুলো হয় ঘটনা। চল কোশ্চেন রেডি কোড করছি। তাহলে বল 5 মিটার দীর্ঘ যদি মই হয় তাহলে তার সেন্টার অফ মাস নিশ্চয়ই 5/2 মিটারে থাকবে, হ্যাঁ না বলবি, আর সোজা নিচে কাজ করবে। ক্লিয়ার? চলো, এই বডির আমার এখানে কি একটা সেন্টার তোমার ফ্রিকশন ফোর্স কাজ করবে? বল এবার এই বিন্দুতে ফ্রিকশন কোন দিয়ে কাজ করবে বল দেখি, বল। এই দিকে ফ্রিকশন কাজ করবে কেন? বেশ, এদিকে আমি যদি এখানে চাপি মইটা কোন দিকে পড়বে রে? এইদিকে। ফ্রিকশন কোন দিকে হবে? কি পড়ালাম এতদিন ধরে, সিরিয়াসলি ভাই। হলো, বল ফ্রিকশন ফোর্স কত হবে? স্যার ফ্রিকশন ফোর্স হচ্ছে মিউ ইন্টু আর। এই আরটা কোথাকার আর হবে? স্যার এই আরটা নিশ্চয়ই এখানকার আর হবে, হ্যাঁ না বল। এই আর মানে কি 20G? দেখতো একবার। হ্যাঁ স্যার, এই জায়গায় ভুল হয়ে যাবে, 20G ধরা যাবে না। কেন স্যার? আরে 50 কেজি ওজনের ব্যক্তিও তো চাপছে, সেই জন্য মিউ এর ভ্যালু 0.25 ভেঙে করে দিচ্ছি, আমাকে 20 প্লাস 50G করতে হবে। বুঝতে পারলি? আগের দিনই এই জায়গাটায় গন্ডগোল হচ্ছিল আমার, সেই জন্য আমাকে এই 50 কেজি ব্যক্তি যে চাপছে ওপরে তাকেও তো ধরতে হবে রে বাবা। কি বল? ক্লিয়ার? তো 5 আর 2 70, 7 ইন্টু 2.5 মানে 17.5, তাহলে 17.5G ফ্রিকশন ফোর্স এই দিকে কাজ করছে। তাহলে এই দিকে যদি ফ্রিকশন ফোর্স কাজ করে, এই দিকেও কি একটা নর্মাল রিয়াকশন পাবি, হ্যাঁ না বলতো? যেটা ফ্রিকশনকে ব্যালেন্স করবে, দেখ যেটা ফ্রিকশনকে ব্যালেন্স করবে। তাহলে এই নর্মাল রিয়াকশন যদি n হয় তাহলে n সমান কত লিখবি? 17.5G, হ্যাঁ না বলবি, কারণ মইটা তো চুপচাপ আছে, তাহলে নিশ্চয়ই ফ্রিকশনকে ব্যালেন্স করছে। এ বেটা যদি শুধু এটাই থাকতো তাহলে তো হু করে দিকে চলে যেত, হ্যাঁ না বলবি প্লিজ। ব্যালেন্স তো কেউ না কেউ করছে। ক্লিয়ার? এবার প্রশ্নানুসারে ওই ব্যক্তিটাও তো এবার চাপবে নাকি ময়ের উপর? ব্যক্তিকে চাপাও, বল ব্যক্তি চাপতে চাপতে কি ভর কেন্দ্রকে উপরে উঠতে পারবে? তাই দেখ টর্ক অটোমেটিক সৃষ্টি হবে, তাই না? ভর কেন্দ্র নিচেই থাকবে বেটা। তো ধর ব্যক্তিটা সামহাও এখানে চেপে বসে আছে, তাই না, এখানটাতে। তাহলে এইটা ধর এত দূর, তাহলে এই ডিস্টেন্সটা আমাকে কত বার করতে হবে? এক্স, হ্যাঁ না বলতো? তাহলে এখান থেকে কি তার ওজন 50G নিচে কাজ করবে, হ্যাঁ না বল? ক্লিয়ার? বল ডায়াগ্রাম নিয়ে আর কোন জায়গায় ডাউট আছে? এবার আমি অঙ্কে ফিরবো, এটা শুধু অঙ্কটা বোঝাতে গেল আমার। এবার বল মইটা পিছলাবে না, তার মানে এই বিন্দু সাপেক্ষে সমস্ত টর্ক কি হবে বলতো? জিরো, হ্যাঁ না বল? টর্ক জিরো। যদি টর্ক জিরো না হয় তাহলে তো মই উল্টে যাবে রে। টর্ককে আমাকে কি করতে হবে এখানে? জিরো। চল এই বিন্দু সাপেক্ষে টর্ক বার কর। দেখ এই বিন্দু সাপেক্ষে যখন টর্ক বার করবি আর আর এফ এর টর্ক পাবি না, কেন বলতো? এগুলো এই পয়েন্টেই কাজ করছে, এগুলো ডিস্টেন্স কত? জিরো, সেজন্য আর আর এফ এর টর্ক তো হবে না। ক্লিয়ার? ক্লিয়ার? এবার ভাব এইদিকে দেখ, আর দেখ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, হ্যাঁ না বলবি রে ভাই? দেখ আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, তাহলে আর এর টর্ক বা মোমেন্টাম কি হবে বলতো? পজিটিভ। আর এগুলো দেখ ক্লকওয়াইজ ঘোরাবে, এগুলো কি হবে? নেগেটিভ। তাহলে শুধু আর 50G 20G এই তিনটের তুই মোমেন্ট অফ ফোর্স পাবি, আর কোনো মোমেন্ট অফ ফোর্স পাবি না, বাকিগুলো তো সব জিরো হয়ে যাচ্ছে। চল বল শান্তিকা, এই আর বা এন এর মোমেন্ট অফ ফোর্স বার করতে গেলে ডিস্টেন্স কত হবে বলতো? কোন ডিস্টেন্সটা নেব বল? চল নাম দিয়ে দিলাম ও এ বি। কাকে জিজ্ঞেস করেছি? শান্তিকাকে বলতে দাও। হ্যাঁ নামে বল, ও এ বি এ সি কি দিয়ে? ওবির হাফ। কোন বিন্দু সাপেক্ষে আমি ঘোরাচ্ছি বলতো? ও বিন্দু সাপেক্ষে, এক্ষুনি বলে দিলাম তাই না? এই বিন্দু সাপেক্ষে আমি ঘোরাবো, সেজন্য আর আর এফ এর মোমেন্ট অফ ফোর্স কত হবে? চল এবার বল কত হবে? তাহলে আর এর মোমেন্ট অফ ফোর্স কত? দেখ এইটুকু ক্যালকুলেট না করতে পারলে তো অঙ্ক চ্যাপ্টারই তো বাদ, চ্যাপ্টারই তো হলো না। তাহলে রেডি আমার এখনো বুঝতে পারছিস না এখনো স্টিল? দেখ এই সমস্যাটা অনেকেরই হবে, হ্যাঁ হুঁ করে দিচ্ছ বাট হবে না এখন। দেখো বোঝো, এই আর কোন দিকে কাজ করছে? স্যার এনটাই দিকে কাজ করছে। কি বলেছিলাম? যে বিন্দু থেকে ঘোরাবা আর ফোর্স যেদিকে কাজ করছে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স দরকার। তো এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স তো এইটা এ বি, আমি এটাই তো বোঝাতে চাইছি। বুঝাতে পারলাম? চল আর একটা বলবি শান্তি কথা।
কি রে, এ হয় না কেন? দেখো হলো। তাহলে বল এন কত? 17.5। তো স্যার 17.5 জি ইন্টু এই ডিস্টেন্সটা কত হবে তাহলে? স্যার স্যার এটা তো জানি না। হ্যাঁ 5 জানিস তো, তাহলে এটা কত হবে? 5 কস সাইন নাকি রে? সাইন লম্ব বাই অতীত, তাহলে কত হয়ে যাবে এটা? 5 সাইন 60 ডিগ্রি নাকি রে? দেখতো একবার, 5 সাইন 60 ডিগ্রি। ক্লিয়ার? বল সায়ন্তিকা আর কোনটা পাবো বল? আর কোন ফোর্সের জন্য পাবো বল? অন্বেষা বল তো কোন ফোর্সের জন্য পাবো? সায়ন্তিকা বাদ দিলাম, বল। এই ফোর্সের কি মোমেন্ট বার করতে পারবো? চল বল কত হবে এই ফোর্সের মোমেন্ট? এটা কার? মোয়ের সেন্টার অফ মাসের, তাই তো? মানে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে ওজনটা কাজ করছে, অর্থাৎ মোয়ের ওজনের জন্য। চল বল কত হবে? প্লাস না মাইনাস হবে? প্লাস না মাইনাস হবে? মাইনাস। 20 জি নিচে কাজ করছে, আর কোন বিন্দু সাপেক্ষে ঘোরাবো? এই বিন্দু। তাহলে ডিস্টেন্স কি এইটা দরকার? হ্যাঁ দেখো, তাহলে এইটা হচ্ছে 20 জি। তো স্যার 20 জি, এবার ডিস্টেন্স কত? এই ডিস্টেন্সটা জানি না, এইটা 5/2, তাহলে নো ডাউট এটা 5/2 cos 60 হবে। হ্যাঁ না বল? কারণ ভূমি বাই অতি cos হয়, তাহলে 5/2 cos 60 ডিগ্রি। চল আর একটা হবে মাইনাস, কোনটা? 50 নাকি রে? তাহলে এগেন বুঝতে পারছিস কত হবে? 50 জি ইন্টু x cos 60 ডিগ্রি। হ্যাঁ না বলবি প্লিজ। আর পুরোটা মোমেন্টাম ফোর্স কত হবে? 0। এখান থেকে x বার করবি, অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু দেখবি 2 এর কাছাকাছি আসছে। এই অঙ্কটা কে বোঝনি বলো? বললাম অঙ্কটা ভালো আছে বাবা। কে বোঝনি অঙ্কটা বলো, কোন জায়গাটা? কেন হলো? দেখো এটা ঘোরাবে এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এগুলো ঘোরাবে কোন দিকে? কি বলেছিলাম? ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স কি হয়? পজিটিভ। ওই তো বসিয়েছি নেগেটিভ। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না হয়নি? বুঝেছিস? এক্স কস 60 কেন হলো? ফোর্স কোন দিকে কাজ করছে? এইদিকে। ডিস্টেন্স কোন ডিস্টেন্সটা নিবি তুই? এই ডিস্টেন্সটা। এই ডিস্টেন্স লাগবে তো, এইটা এক্স, তাহলে এটা কত হবে? ক্লিয়ার? যদি এভাবে না ভাবতিস, টাকা সাইন বাদ দে। আচ্ছা এটা ঘোরাবে এইদিকে, আর এই দুটো ঘোরাবে এইদিকে, তাহলে এইটার ঘোরানো আর এইটার ঘোরানো পরস্পর কি হয়ে যেত? সমান। দেখ এই দুটো এইদিকে নিয়ে যাস, তাহলে আলটিমেটলি দেখ সমানই তো হয়ে যাচ্ছে। তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ এর মোমেন্ট অফ ফোর্স আর ক্লকওয়াইজ এর মোমেন্ট অফ ফোর্স যদি সমান হয়ে যায়, তাহলে বডি কোনোদিনই ঘুরবে না। তাহলে এই দুটো মাইনাসকে যদি এদিকে নিয়ে যাস, দুটোই কি হয়ে যাবে? প্লাস। তার মানে এর মোমেন্ট অফ ফোর্স আর এই দুটোর মোমেন্ট অফ ফোর্স কি হয়ে যাচ্ছে? সমান। দেখ ইকুয়াল হয়ে যাবে, তাই না? এইভাবেও তো ভাবতে পারিস রে বাবা, তুই যা ইচ্ছা ভাবে ভাব। যাও, অনেকে ভাবতে পারছো না, ছাড়ো। ক্লিয়ার? 17টা করে দে দেখি শুভ। 17 কি হবে? বলছে একটি সংস্থায় দুটি সদৃশ্য বস্তু, মানে তাদের মাস কি সেম, বস্তুরা গঠিত, যার একটি স্থির অবস্থায় আছে আর অন্যটা এ ত্বরণ নিয়ে চলছে, তাহলে সংস্থার ত্বরণ কত হবে? এই তো স্যার জানি না। চল সংস্থার ত্বরণের কথা ভাব। সংস্থার ত্বরণ যেমন এক্স সিএম বার করেছিস, m1x1 প্লাস m2x2 বাই m1 প্লাস m2। মাথায় রাখবি সেন্টার অফ মাস অ্যাক্সেলারেশন বার করা যায় একই লজিকে, শুধু m1a1 প্লাস কত লিখে দেবো? m2a2 বাই কত? m1 প্লাস m2। মনে করতে পারছিস আগের দিন একটা অঙ্ক করেছিলাম, ভিসিএম সমান m1 v1 মনে পড়ছে প্লাস m2 v2 বাই কত? m1 প্লাস m2। দি অ্যানসারটা আমার হাফ ভি ভেক্টর বেরিয়েছিল, মনে পড়ছে? 2 না 1 নম্বর 3 নম্বর অঙ্ক ছিল মোটামুটি। এক্স্যাক্টলি তো সেম ভাই। তাহলে বুঝতে পারছো কত হয়ে যাবে? তো স্যার এটা হয়ে যাবে 0 প্লাস m into a by m plus m, that is a by 2, and that's your answer, half a vector. Clear? 17 পড়ালাম। চলো 18 থিওরি আছে, নিশ্চয়ই পেরে যাবো। 19-এর কোশ্চেন খুব মন দিয়ে দেখবো এন্ড খুব ভাইটাল। এই কোশ্চেনটা প্রথম দেখছো তোমরা এখন। 19-এর কোশ্চেন খুব ভালো করে দেখবো, একবার দরকার পড়লে পড়বো। 18 থিওরি আছে, নিজেরা পারবা। চলো 19 দেখছি। তোমরা 19 কিন্তু পড়ছো, হ্যাঁ?
এইটাই কি চিত্র, যে আমার কাছে আর ব্যাসার্ধের একটা বড় চাকতি ছিল হোয়াইট কালারের, সেখান থেকে একটা কোণ বরাবর এই দিক বরাবর আমি আর ব্যাসের মানে কত r/2 ব্যাসার্ধের একটা চাকতি কেটে নিলাম। তো দেখ এইটা যদি কেটে নেওয়া হয় তাহলে একটা চাঁদের মতো স্ট্রাকচার হবে, দেখতে পাচ্ছিস ব্যাপারটা। এখন যদি না কেটে রেখে যদি গোটা থাকতো তাহলে সেন্টার অফ মাস কোথায় থাকতো স্যার? সেন্টারে। সেন্টারে। তাহলে ইনিশিয়াল ভাব, ইনিশিয়াল। তো স্যার ইনিশিয়ালি যখন পুরো মাস কত ছিল m, পুরো মাস ছিল m, আমি এটাকে ভাবলাম m1 সমান m, তখন সেন্টার অফ মাসের লোকেশন কত ছিল স্যার? 0। হ্যাঁ না বলবি প্লিজ? ক্লিয়ার? এইটা হচ্ছে গল্প। এবার আমি এইটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি, কেটে বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখন এর মাস কত হবে এটাই তো প্রশ্ন। চলো ভাবো এর মাস কার উপর ডিপেন্ড করবে? স্যার মাস ভলিউমের উপর ডিপেন্ড করে। কি করে? আপনি যে কোনো কিছুর ভলিউম বাড়ান অটোমেটিক্যালি মাস বাড়বে। 1 লিটার জলের যা ভর 10 লিটার জলের ভর তার 10 গুণ হবে। কিন্তু এখানে তো আমাকে চাকতি দিয়েছে, তাই চাকতির মাস ভলিউম না করে সারফেসের উপর বাড়বে। আমি এখানে একটা পেজ নিয়েছি, যে পরিমাণ এরিয়া আছে মাস আছে, আমি এরকম দুটো পেজকে রাখলে পরে তার মাস ডাবলই হবে। হ্যাঁ না বলবি? তার মানে এরিয়া যদি বাড়ে মাস কি হবে? বাড়বে। তো ইনিশিয়ালি যখন মাস m ছিল তখন তার এরিয়া কত ছিল স্যার? পাই আর স্কয়ার। জাস্ট মনে মনে ভাব, না মনে মনে ভাব, মাস যখন m ছিল এরিয়া ছিল পাই আর স্কয়ার। আর নতুন মাস কত হলো স্যার? এটাকে বলছি m2, m2, m2 m ড্যাশ কত হচ্ছে নতুন মাস? নতুন মাস কত হচ্ছে স্যার? পাই r/2, কিন্তু তার কত হয়ে যাবে? হোল স্কয়ার। তাহলে কত হয়ে যাচ্ছে স্যার? পাই আর স্কয়ার বাই 4। এক্স্যাক্টলি দেখ তো m/4 কি লেখা যায়? হ্যাঁ না বলবি প্লিজ? আমি মনে মনে ভাবছি আবে দুটো সমান নয়, এটা এরিয়া এটা মাস। আমি মনে মনে ভাবছি যে পাই আর স্কয়ারের মাস যদি m হয় তাহলে পাই আর স্কয়ার বাই 4 এর মাস কত হবে স্যার? m/4। তার মানে আমি এখন লিখছি m2 সমান হয়ে যাচ্ছে m/4, আর x2 টা এখন আমার হচ্ছে কোশ্চেন মার্ক। x2 টা হচ্ছে কোশ্চেন মার্ক, যে x2 কত? এবার বলতো x2 কত হবে? এর সেন্টার অফ মাস কোথায় স্যার? এর সেন্টার অফ মাস দেখুন r/2 ডিসটেন্সে আছে। হ্যাঁ না বল? তো x যেটা কোশ্চেন মার্ক মাথার মধ্যে ছিল সেটা এখন কত হয়ে যাবে? r/2। তাহলে এই পুরো সিস্টেমের এখন সেন্টার অফ মাস কত হবে স্যার? পুরো সিস্টেমের সেন্টার অফ মাস m1 x1 প্লাস, না মাইনাস। কেন মাইনাস? কেটে বাদ দিয়েছো, কেটে বাদ দিয়েছো বলে মাইনাস। কত হয়ে গেল? m2 x2 বাই কত হবে? m1 মাইনাস m2। এবার m1 কত স্যার? যা ছিল x1 তো 0, তো স্যার 0 মাইনাস m2, m2 কত? m/4, x2 কত? r/2, ঠিক তো? বাই m1 মাইনাস m2 মানে কত স্যার? m মাইনাস m/4। ক্যালকুলেশনটা দেখি একটু। তাহলে দেখো mr/8 মাঝে একটা মাইনাস আছে, তো স্যার mr/8 মাঝে একটা মাইনাস আছে, মাইনাস দিয়ে দিয়েছি, ইনটু m থেকে m/4 বাদ দিলে 3m/4 হয়। 3m/4 মানে 4 নিচে কত চলে যাবে? 3m, ঠিক তো? 3m/4। তো দেখো লজিক্যালি 4 কাটবে 2 দিয়ে, m কাটবে m দিয়ে, তাহলে অ্যানসারটা সামহাউ আসছে আমার -r/6। মাইনাসটা দরকার, কিন্তু মাইনাসটা কেন দরকার? দেখো এটা যদি সেন্টারে হয় এই দিকটা হবে প্লাস, তাহলে এই দিকটা কি হবে? মাইনাস। তার মানে ও সেন্টার অফ মাস এই দিকে শিফট করে যাবে। কত দূরত্বে? r/6 দূরত্বে। সেজন্য দেখ ভালো করে দেখা, এই বডি থেকে যেহেতু এইটুকু কেটে বাদ দিয়েছিস, তার সেন্টার অফ মাস যেদিকে মাস বেশি সেদিকে হেলে গেছে। হ্যাঁ না বল? যেদিকে সেন্টার অফ মাস সেদিকে বেশি হেলে গেছে। তাই একটা বডির সেন্টার অফ মাস সেদিকে হেলবে যেদিকে সেই বডির মাস বেশি। কেটে বাদ দিয়ে দিয়েছো। যেমন ধরো আমাদের সেন্টার অফ মাস কোথায়? মিডলে আছে, এই সমস্ত জায়গায় মিডল বাই জায়গা আছে এখানে ভাবো, এবং সেটা ব্যালেন্স করছে দুটো পা। এবার আমি যদি একটা পাকে বাই চান্স তুলে যাই, অটোমেটিক দেখো বডি শিফট করে যাচ্ছে এদিকে। তুমি কোনোদিন সম্ভব নয় যে এরকম সোজা দাঁড়িয়েছে একটা পাকে তুলে বসে আছে, অটোমেটিক ভেবে পড়ে যাবা। তোমাকে ব্যালেন্স করার জন্য দিকে শিফট হতে হবে, এটা বাধ্য। দেখো এক্স্যাক্টলি তাই। সেই জন্য দেখবে যখন কোনো জায়গায় আমাদের কি ভারী জিনিস হয়, তখন ভারী জিনিসটা তুলতে এরকম হয়ে যায়, তখন আমরা কি করি? এরকম করে বেঁকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে সেন্টার অফ মাসটাকে আমরা কি করি? ব্যালেন্স করতে পারি। সেই জন্য আমাদের এক হাতে জিনিস নিয়ে যাওয়ার থেকে দু হাতে সেম ওয়েট নিয়ে যাওয়া অনেক সুবিধার হয়, কারণ সেন্টার অফ মাস কোথায় থাকে? মিডিলে থাকে, যেতে সুবিধা হবে।
ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? বোঝাতে পেরেছি? তাহলে একটা অঙ্ক থেকে কত কিছু ভাবা যায়, বোঝা যায়। ক্লিয়ার? ক্লিয়ার? বলবে স্যার তাড়াতাড়ি ছাড়ুন তো, কি বকছেন। 20 দাগ ক্লিয়ার? থিওরি আছে বলে করছি না। 21, আমি 21 পর্যন্ত করাচ্ছি, 1 থেকে 21 করিয়ে দিলাম, বাকিগুলো তোমরা এবার বাড়িতে করবে। চলো 21 হয়নি এখনো, দাঁড়াও। বলছে একটা নিরেট সুষম শঙ্কু আছে। শঙ্কু মানে কি, কোণ নাকি রে? এরকম বলছে এর সেন্টার অফ মাস ওপর থেকে Z0 দূরত্বে অবস্থিত, আর তার টোটাল হাইট হচ্ছে h। তাহলে Z0 ভ্যালু কত বল? এবার তোকে মনে রাখতে হবে শঙ্কুর সেন্টার অফ মাস কোথায় অবস্থিত বলতো। এটা বইয়ে ছিল। মনে কর দেখ, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলেছিলাম ডায়াগোনালের ছেদবিন্দু, তাহলে এর কোথায় হবে? ভূমি থেকে মাথায় রাখবি h/4 হাইটে অবস্থিত। এটা মুখস্থ থাকবে। তাহলে ভূমি থেকে h/4 হাইটে, যেমন ধর একটা ত্রিভুজ থাকলো, ত্রিভুজ কিভাবে রেশিওতে ভাঙে? 2:1 রেশিওতে ভাঙে। তাহলে সেটা ভূমি থেকে 1 হাইটে, উপর থেকে কত হাইটে? 2 হাইটে। বুঝতে পারলি ব্যাপারটা? তাই তো রে, এইভাবেই থাকে তো নাকি? 2:1 রেশিওতে ভাঙে তো মধ্যমাগুলো। এখানকার যে মধ্যমাগুলো নাকি রে, নাকি ভুল করছি আমি? যাও, তাহলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, স্যার Z0 আর h/4 এর যোগ, এটা কি h এর সাথে হতে সমান বাধ্য? তাহলে এখান থেকে Z0 তে বার করতে দিয়েছে, কত হবে? h - h/4 মানে কত হয়ে যাচ্ছে? 3h/4, and that's your answer. ক্লিয়ার? স্ট্যাটিক্স চ্যাপ্টার আমরা শেষ করলাম, অঙ্ক করাবো নেক্সট দিন, সবাই পড়ে আসবে। অলরেডি আমি 20টা অঙ্ক করিয়ে দিলাম।